রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই, এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে। এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ, সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। এখন যে ঘটনাটা আমি শেয়ার করব, এটা আমার যে জেলা রাজবাড়ী জেলার ঘটনা। তো ঘটনাটি দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌত টিমের সদস্য সজীব। রাসেল ভাই, ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাতি, তার নাম হচ্ছে নিরঞ্জন। জি। ওনারা পেশায় হচ্ছে আপনার ওই জেলের সম্প্রদায় আর কি। ওনারা মাছ ধরাটা ওনাদের এখনো প্রফেশন, ওনারা এই কাজটাই এখনো করছেন আর কি। তো ওই নিরঞ্জনের দাদার সঙ্গে ঘটনাটির সময় 1980 সালের দিকে। তো তখন রাসেল ভাই আমাদের রাজবাড়ী জেলার পাশে যেই নদীটা, রাজবাড়ী জেলা তো পদ্মা নদী রাজবাড়ী এবং পাবনার মধ্যবর্তী যে নদীটা আর কি, পদ্মা নদী, এই পাশে পাবনা, এই পাশে রাজবাড়ী। জি। তো সাধারণত এই যে এখন যে সময়টা রাসেল ভাই, এই যে এই মুহূর্তে যেই সেপ্টেম্বর অক্টোবর, এই সময়টা এই শেষ দিকে এসে ওই যে আপনার শেষ দিকে এসে যে ইলিশ মাছের যে ডিম পাড়ার যে মৌসুমটা আসে আর কি, ঠিক এমন একটা মৌসুমের ঘটনা এখন শেয়ার করব আমি। তো দেখা যাচ্ছে যে ওই সময় জেলেদের ভিতরে মাছ ধরার একটা এটা বেশি সৃষ্টি হয়, কারণ ওই সময় যেহেতু ওই সমুদ্র থেকে ইলিশ মাছগুলো ডিম পাড়ার জন্য চলে আসে স্বাদু পানিতে, তখন মাছও অনেক বড় বড় মাছ পাওয়া যায়। ওই সময় চাহিদাটাও মাছের বেশি থাকে আর কি বাজারে। তো নিরঞ্জনের যিনি দাদা ছিলেন, তো উনি বেশ শক্ত সামর্থ্য একজন মানুষ ছিলেন। তো দেখা যাচ্ছে যে ওনাদের আর্থিক অবস্থা অতটা ভালো ছিল না, যার কারণে যেই মাছ যা পেত ওটা যদি আবার সকালবেলা এসে বিক্রি করার পরে দেখা যাচ্ছে সেটা ভাগাভাগি করতে হতো। দেখা যাচ্ছে অনেক কম টাকা হয়ে যেত, সংসার চালাতে কষ্ট হতো। যেহেতু ওনার শরীরে উনি খুব শক্ত সামর্থ্য লোক ছিলেন, উনি চেষ্টা করতেন একাই যেন উনি মাছ ধরতে পারেন। জি। তাতে কি হতো, তাহলে হয়তো যতটুকু ধরলেন হয়তো বিক্রি করে একাই উনি ওই টাকাটা পেলে পরিবারের জন্য উনি বেশি করে খরচ করতে পারবেন। এই জন্য উনি চেষ্টা করতেন কষ্ট হলেও একাই যেন উনি মাছটা ধরেন। তো ওই সময়ে সবার ভিতরে একটা চিন্তা ছিল যে যত গভীরে নদীর গভীরে যায় মাছ ধরতে পারবে, গভীর পানিতে, সে তত বড় বড় মাছ পাবে। কিন্তু সাধারণত রাসেল ভাই এই সময়টাতে কিন্তু নদীর যে মোহনাগুলো বা এইগুলো একটু বেশ উত্তাল হয় আর কি। তো এই জন্য, আর ওই সময় তো অত বড় বড় নৌকা ছিল না, সবাই মোটামুটি একটু ডিঙি নৌকার মতো করে নিয়ে মাছ ধরতো। এই জন্য তারা ওই বেশি ঢেউ যেখানে আছে ওখানে নৌকা নিয়ে যেত না। তো নর্মালি যেখান থেকে সেফ জোন আর কি, ওখান থেকে মাছ ধরার চেষ্টা করতো আর কি। এখন যিনি দাদা ছিলেন, উনি একদিন ওনার ওই যে পঞ্জিকার হিসাব টিসাব করে, ওনারা হয়তো অনেক ধরনের হিসাব নিকাশ করেন আর কি। তো হিসাব নিকাশ করে চিন্তা করেন আজকের দিনে পূর্ণিমার দিন, তো আজকে হয়তো একটু গভীর যদি জায়গায় যেতে পারি, বেশি গভীর জায়গায়, তাহলে হয়তো মাছ আরো বেশি পাবো। ওই চিন্তা করেন উনি। ওই চিন্তা করে বাসা থেকে বের হয়ে নৌকা নিয়ে যাচ্ছেন। এখন আশেপাশে রাসেল ভাই এখানে একটা বিষয় বলে রাখি, যারা মাছ ধরে মোটামুটি ওরা সবাই নিজেরা মিউচুয়াল করে নেয় যে তুমি এই পাশে ধরবা, আমি এই পাশে ধরবো, সে ওই পাশে ধরবে, মোটামুটি একটু জায়গা একটু এরিয়া করে নেয় যাতে করে ঝামেলা না হয় আর কি। তো ওই দিন ওনার যেই জায়গাটাতে মাছ ধরার কথা, উনি ওই জায়গাতে মাছ না ধরে উনি নৌকা নিয়ে চলে যাচ্ছেন। তো যেহেতু ওই জায়গা ছেড়ে উনি চলে যাচ্ছেন, অন্যান্য মাঝিরা অন্যান্য জেলে যারা আছে নৌকা নিয়ে ওখানে চলে আসে রাতের বেলা। তো তাদেরকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার, তুমি কোথায় যাও? তখন বলে এই যাই একটু সামনের দিকে। বলে সামনে ওদিকে কোথায় যাও? ওদিকে তো গভীর নদী। বলে না, একটু ঘুরে আসি, একটু কাজ আছে। তখন যেহেতু উনি যাচ্ছিলেন, অন্যরা তাকে আর কোনো কিছু বলে নাই, তারা নিজেদের মতো মাছ ধরছেন আর কি। রাসেল ভাই উনি এভাবে যেতে যেতে ওনার মনে হচ্ছে আরেকটু সামনে যাই। ওনার কাছে এটা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে আরেকটু সামনে যাই। এরকম সামনে যেতে একদম যে জায়গাটা সবচেয়ে বেশি উত্তাল, ওইখানে উনি চলে আসছেন না। উনি বলছেন এই জায়গা মনে হয় একটু গভীরতা বেশি, তো এইখানে আমি জাল ফেলি। তো ওনার যে ইলিশ মাছ ধরার যে জালটা, ওই জালটা উনি ফেলেন। ওনাদের যেই জাল ফেলার যে সিস্টেমটা, সেই সিস্টেমেটিক ওয়েতে উনি জাল ফেলেন। সাধারণত রাসেল ভাই আমার কাছে যতটুকু বলেছে আর কি, যে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলার মোটামুটি 25 থেকে 30 মিনিট ওয়েট করতে হয়, তারপরে জাল আস্তে 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 উপর দিকে তোলে আর কি। তো উনি জাল ফেলার মিনিট 5 মধ্যে ওনার কাছে মনে হচ্ছিল জালে হয়তো বা বেশ কিছু মাছ আটকা পড়েছে। তো উনি জাল আস্তে আস্তে টেনে তোলা শুরু করছেন। সত্যি রাসেল ভাই
বেশ স্বাভাবিক আকৃতি থেকে বেশ বড় বড় ইলিশ মাছ উনি পেয়েছেন, এবং দেখছেন যে অনেক ইলিশ মাছ উনি পেয়েছেন। তো উনি চিন্তা করলেন যে সেই ছোটবেলায় যখন বাপ দাদাদের সাথে মাছ ধরতে আসছি তখন এরকম এত বড় বড় মাছ বা এতগুলো মাছ একসাথে পেয়েছিলাম, এত বছর এই প্রথম আমি পেলাম এতগুলো মাছ একসাথে। উনি খুব বেজায় খুশি মাছগুলো পেয়ে। তো উনি মাছগুলো আবার আস্তে আস্তে ওনার নৌকাতে তোলেন। আর নৌকাতে তোলার রাসেল ভাই সিস্টেম হলো ওই নৌকার যেই মানে পাটাতন আছে উপরে একটা, আমরা এটাকে কি বলি, সই বলি আর কি স্থানীয় ভাষায়। তো ওইটার নিচে মাছগুলো রেখে দেয়, দিয়ে আবার ওটা ঢেকে দেয়। তো সাধারণত আমরা জানি যে ইলিশ মাছ কিন্তু বেশিক্ষণ বাঁচে না, মানে যখনই পানি থেকে আপনি তুলবেন কিছু সময়ের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইলিশ মাছ মারা যায়। তো উনি মাছগুলো রেখে দেন নিচে, দেখে যে মাছগুলো অল্প একটু সময় স্বাভাবিক নিয়মে যতটুকু একটু লাফালাফি করার কথা ওরকম একটু শব্দ শুনলেন নিচে, তারপর ঠান্ডা হয়ে গেল। তা বোঝেন যে ইলিশ মাছগুলো মারা গেছে। তো উনি আবার ওই জায়গাতে জাল ফেললেন, আরেকটু লোভে পড়ে গেলেন যে আরেকটু জাল ফেলি, দেখি কি অবস্থা, আরো কিছু মাছ ধরি, এতদিন পরে এরকম সুযোগ পেয়েছি। তো উনি আবার জাল ফেলেন। তো জাল ফেলার পর এইবার রাসেল ভাই 5-10 মিনিটের মধ্যে আর ওরকম উনি ফিল করতেছিলেন না যে কোনো মাছ আছে আর কি। তো আধা ঘন্টা হয়ে যায়, উনি কিছুই ফিল করেন না যে মাছ মানে পড়েছে কি পড়ে নাই। তো চিন্তা করে দেখি আরেকটু ওয়েট করি, কারণ একবার আসলে জাল তুলতেও অনেক সময় লাগে, আবার সেটা ফেলতেও অনেক সময় লাগে। এই জন্য চিন্তা করেন ঠিক আছে আরেকটু পরেই তুলি, যদি একটু আগে যেহেতু এতগুলো মাছ পেয়েছে আবার যদি পাই। এরকম উনি প্রায় 1 ঘন্টা ওয়েট করতেছেন। হঠাৎ ওনার নৌকার যেখানে ইলিশ মাছগুলো রেখেছিলেন সেখানে হঠাৎ করে মাছগুলো মানে ঝাপাঝাপি দাপাদাপি শুরু হয়ে যায়, যে মাছ যেভাবে যদি লাফালাফি করে আর কি, তাজা মাছ যেভাবে। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এতক্ষণ 1 ঘন্টা হয়ে গেল ইলিশ মাছগুলো তো কোনো শব্দ করেনি, ওখানে তো ইলিশ মাছই রেখেছে, অন্য কোনো মাছ তো ওখানে আসে নাই। তো এই মাছগুলো মানে লাফালাফি করছে কেন, মাছগুলো তো মরে যাওয়ার কথা, এতক্ষণ তো জীবিত থাকার কথা না। তো উনি জাল ওইটা ওরকমই ছিল, তো জাল তখন উনি চিন্তা করেন যাই দেখি তো মাছগুলো দেখে আসি। তখন ওনার কাছে যে হারিকেন ছিল, ওনার কাছে টর্চ ছিল না আর কি, হারিকেন ছিল, হারিকেনটা নিয়ে উনি ওই নৌকার ওই বাঁশের যে মাচালটা আর কি ওটা উনি তোলার সাথে সাথে রাসেল ভাই উনি দেখেন যে উনি যে ইলিশ মাছগুলো ওখানে রেখেছিলেন, তো ওখানে একটা ইলিশ মাছও নাই, কিন্তু আমাদের যে কোনোই থেকে মানে হাতের মাথা পর্যন্ত, মানে কবজি সহ নখ টক, এই কোনোই থেকে একদম হাতের নখ পর্যন্ত এরকম অনেকগুলো হাত ওখানে পড়ে আছে, এবং সেই সবগুলো হাত মানে লাফালাফি করছে, ঠিক যেমন টিকটিকির লেজ কাটা পড়লে যেভাবে অস্থির ভাবে লাফাতে থাকে ওরকম হাতগুলো এরকম লাফাচ্ছিল। উনি এই দৃশ্য দেখার সাথে সাথে প্রচন্ড ভয় পান, এবং সাথে সাথে ওই মাচালটা দিয়ে আবার ওই জায়গাটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে অনেক জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। কিন্তু রাসেল ভাই উনি তো সবার থেকে অনেক দূরে চলে আসছেন, উনি অনেক দূরে দেখছিলেন যে নৌকার বাতিগুলো দেখা যাচ্ছে অনেক দূরে, কিন্তু অত দূর কিন্তু মানুষের স্বাভাবিক আওয়াজ পৌঁছায় না। আর নদীতে তো বাতাসের একটা শব্দ থাকে, সেখানে ওই সব মানে ওনার আওয়াজটা সেখানে পৌঁছাচ্ছিল না। এই জন্য অনেকক্ষণ চিন্তা করতে মানে চিৎকার করছিলেন সাহায্যের জন্য। তো এরকম চিৎকার করতে করতে উনি নৌকার মধ্যে সেন্সলেস হয়ে পড়ে যান। তো নদীর ওই পাশে যেহেতু পাবনা, তো দেখা যাচ্ছে যে সকালবেলা যখন ওইখানকার যারা মাঝিরা তারা যখন নৌকা নিয়ে বের হয়েছে তখন দেখে যে এরকম একটা নৌকা দূরে দেখা যায়। তখন ওনারা মনে করছে এমনিতেই হয়তো বা নৌকা আসছে, কিন্তু ওনারা যখন কাছে যাচ্ছে দেখে একটা লোক পড়ে আছে। তখন ওনারা ওটার কাছে যান, কাছে যাওয়ার পরে দেখে যে উনি ওইভাবে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তো যেহেতু রাসেল ভাই ওই জালের সাথে ওনার নৌকাটা বাঁধা ছিল, এই কারণে নৌকাটা ওই স্রোতের টানে বেশি দূর যায় নাই আর কি, ওইটা কিনারে চলে আসছিল। ওনার সৌভাগ্য, উনি একটু ভাগ্যবান ছিলেন, এই জন্য মাঝ নদীতে বা অন্য নৌকাটা না ডুবে মানে একদম কিনারে চলে গেছিল, যার কারণে কিছু লোক কর্তৃক মানে ওনা উদ্ধার হন আর কি উনি। তো ওনাকে সেবা শুশ্রূষা করে তারা সুস্থ করেন, তারপরে তার আত্মীয় স্বজনদের কাছে খবর দেন, আত্মীয় স্বজনরা এসে তাকে নিয়ে যায় বাসায়। তো রাসেল ভাই ঘটনা কিন্তু এখানেই শেষ না। তো আত্মীয় স্বজনদের কাছে উনি নিকট আত্মীয় স্বজনদের কাছে বলেন যে এই ঘটনা ঘটেছে। কিন্তু আসলে হয় কি রাসেল ভাই, যে আমরা একটা কথা বললে কিন্তু আশেপাশে কিন্তু সেটা আরো ভিন্ন মাত্রায় অনেক সময় সেটা প্রকাশিত হয়ে যায়। তো উনি যে ভয় পেয়েছেন এটা আসলে উনি কাউকে বলেন নাই, কারণ উনি বেশ শক্ত সামর্থ্য লোক, তো উনি ভয় পেয়েছেন এটা বললে এবার এলাকার তার অন্য মাঝিরা বা অন্য লোকেরা তাকে একটু হাসি তামাশা করবে, এজন্য বলেন নাই। কিন্তু ওই যে মাছ পেয়েছিলেন বড় বড়, এই কথাগুলো তো আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন। এই কথাটাই চাউর হয়ে যায় যে মাঝ নদীতে এরকম বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।
তখন রাসেল ভাই জেলেরা কিন্তু এই যখনই এই খবরটা শোনে, জেলেরা চেষ্টা করতেছিল উনি ঠিক যেখানে গিয়েছিলেন ওই রকম কাছাকাছি জায়গায়, মাঝ নদীর যেখানে স্রোত বেশি, পদ্মার ওই জায়গাটাতে, ধাওয়াপাড়ার কাছে, এটা রাজবাড়ির ধাওয়াপাড়া এলাকার কাছের ঘটনা আর কি, ওইখানে যাওয়ার জন্য ওনারা চেষ্টা করছিলেন। তো তখনই রাসেল ভাই বাদে হলো বিপত্তি। তখন এই যে ঠিক ইলিশ মাছ, দেখা যাচ্ছে ইলিশ মাছ ধরা পড়েছে, কিন্তু ওনার সাথে ঠিক যেই ঘটনাগুলো ঘটেছিল একই ঘটনা তাদের সাথেও ঘটতে থাকে। শুধু তাই না, উনি তো জানে বেঁচে গেছিলেন। দেখা গেছে যে হঠাৎ করে ওই নদীর অনেক গভীর, অথচ জাল আটকে গেছে, মনে হচ্ছে জাল যেন কোথায় আটকে গেছে। তখন সে জালটা তো ছোটানোর দরকার। তখন যেই ডুব দিয়েছে নিচে সে আর ফেরত আসে নাই। মানে অদ্ভুত ব্যাপার, পাওয়াই যায় নাই তাকে আর। তো যখন এইভাবে কয়েকজন মানে জেলের মৃত্যু হয় বা হারিয়ে যায়, তখন আর কি তাদের কাছে সন্দেহ লাগে। তখন ওই মাঝিরা, ওই জেলেরা যে তাকে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কি হয়েছে, আমরা তো ওখানে গেছি, যেরকম অমুকে হারাই গেছে, তাকে খুঁজে পাচ্ছি না, নদীর এত গভীর, তো জাল আটকে যাওয়ার কথা না, তারপরে এরকম হাত পাওয়া যাচ্ছে, আমরা ভয় পাচ্ছি, ঘটনা কি? তখন উনি বলে যে আমার সাথে তো একই ঘটনা ঘটেছিল, কিন্তু আমি সবাই হাসি তামাশা করবে এই জন্য আমি তো কাউকে বলি নাই। তখন যারা স্থানীয় কোনো আলেমদের সাথে পরামর্শ করেন যে এটা আসলে এরকম কেন হলো, তখন একজন এই বিষয়ে যিনি ভালো জানেন, তখন উনি বললেন যে অনেক সময় দুষ্টু জিনেরা নদীর কিছু কিছু স্থানে তারা আশ্রয় স্থাপন করে, মানে ঘাঁটি গাড়ে আর কি। তখন ওই জায়গাতে যদি কেউ যায়, তখন তারা চায় না যে এই সমস্ত জায়গায় লোকজন আসুক, তখন তারা এটা অপছন্দ করে। জি। তো প্রথমে একজনকেও ভয় দেখিয়েছে, জানে মারে নাই, কিন্তু তোমরা যখন পরবর্তীতে গেছো তখন ওরা কিন্তু এটা করতে পারেনি, বরদাস্ত করতে পারেনি, এই জন্য তারা এই কাজটা করেছে, তোমরা ওখানে কেউ যেও না। এরপর থেকে রাসেল ভাই বহু বছর ওই জায়গা দিয়ে কেউ মাছ ধরতো না। সবাই ওটাকে স্থানীয় ভাষায়, মানে আমাদের লোকাল এসে এটাকে কুম বলে, কুম, মানে কুম বলতে যেটা যেখানে এতটা গভীরতা এবং ওখানে মানে সব সময় পানি থাকে, প্লাস ওইখানে প্যারানর্মাল ঘটনাগুলো ঘটে। তো দীর্ঘ অনেক বছর তারপর এখন রাসেল ভাই ওখানে তো এখন চরাঞ্চল হয়ে গেছে, সে 1980 সালের কথা, ওখানে চরটর পড়ে গেছে, এখন ওরকম কিছু নাই ওইখানে। কিন্তু ওই নিরঞ্জনের দাদা 1998 সালে মারা গেছেন, অনেকদিন জীবিত ছিলেন উনি। তো ওনার এই মাছ ধরার ঘটনাটাই রাসেল ভাই মানে আমি পেয়েছি রাজবাড়ী বৌদ্ধ টিমের কাছ থেকে। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আর আপনি তো সব সময় ভালোর দলে থাকেন। আমার নাম মোহাম্মদ বাদল, আমি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার চরবলমারি নামে একটি গ্রামে বাস করি। আজকে আমি আপনার সাথে যে ঘটনা শেয়ার করব সেটি আমার সাথে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা। অনেকদিন ধরেই বলবো ভুলে বলা হয়নি। বেশি কথা না বললে আমি আমার ঘটনায় চলে যাই। রাসেল ভাই, আমার সাথে ঘটনাটা ঘটে 2015 সালের আগস্ট মাসে, যখন আমি ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ায় সামনে সমবনী পরীক্ষা ছিল, এবং সমবনী পরীক্ষা থাকায় আমাদের স্কুলে রাতে কোচিং করানোর সিদ্ধান্ত নেয়। কোচিং করানো মানে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এবং রাসেল ভাই, আর একটা কথা, স্কুল থেকে আমার বাসার দূরত্ব ছিল 7 কিলোমিটার। সেজন্য রাতে একা আমার পক্ষে সেখানে গিয়ে কোচিং করা সম্ভব ছিল না। সেজন্য আমি আমার চাচাতো ভাইয়ের সাথে রাতে যেতাম, মানে চাচাতো ভাই আমাকে রাতে সেখানে নিয়ে যেত, আবার কোচিং শেষ হলে নিয়ে আসতো। কিছুদিন যাওয়ার পর রাসেল ভাই, সে একটা শাখা থেকে পড়ে গিয়ে তার বলা চলে একটা পা ভেঙে যায়। সেজন্য আমার পক্ষে আর তার কোচিং এ মানে স্কুলে যাওয়া সম্ভব হয় না। সেজন্য আমি আর কিভাবে স্কুলে যাই। সেজন্য আমরা স্কুলে কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা
স্কুলে কোনো একটা রুমে থেকেই কোচিং করব যতদিন কোচিং চলছে। এজন্য আমরা আমাদের স্কুলের প্রধান শিক্ষককে উম, অনুরোধ করলাম, এবং অনেক অনুরোধ করার পরে প্রধান শিক্ষক রাজি হলেন কারণ আমরা ছিলাম স্কুলের বলা চলে অনেক ভালো মানের ছাত্র। আমাদের জন্য এটুকু স্যার করবে, এটাই স্বাভাবিক। স্যার রাজি হওয়ার পরে স্যারের আমাদের স্কুলের দোতলায় একটা রুমটা ছিল এরকম যে আমাদের দোতলার ডান পাশে সবার ডানে একটা রুম ছিল। রাসেল ভাই, আমি স্কুলে যাওয়ার পর থেকে কোনোদিনও রুমটা খোলা দেখিনি, মানে সবসময় বন্ধই দেখেছি। আর কি কারণে যে বন্ধ ছিল সেটাও কোনোদিন জানতে চাইনি। স্যার আমাদেরকে রুমটা খুলে দিল। রুমটা খোলার পরে দেখলাম রুমটার মধ্যে অনেক ভাঙা বেঞ্চ, চেয়ার ইত্যাদি ইত্যাদি মানে আবর্জনা পড়ে আছে। আমরা একদিন ভরেই সেগুলো সাফ করলাম, মানে পরিষ্কার করলাম। তারপরে আমরা বাড়ি থেকে চার্জার মতো কম্বল, খেতা, বালিশ নিয়ে গেছিলাম, সব মানে বিছিয়ে থাকা শুরু করলাম। রাসেল ভাই, আমরা মানে তিনজন বন্ধু থাকতাম, মানে সবার আর দুইজন ছিল, ওদের নাম ছিল মাজিদুল ও ফয়সাল। ওদের বাড়িও মানে অনেকটাই দূরে ছিল, সেই জন্য ওদেরও আসার প্রবলেম হতো, সেই জন্য থাকে। যেহেতু রাসেল ভাই আমরা দূরে থেকে আসছি, সেজন্য আমাদের খাওয়া দাওয়ার জন্য কোনো বাড়িতে লজিং থাকতে হতো, মানে লজিং খেতে হতো। কোচিং শেষ করে আমরা রাতে খেতে যেতাম এবং কোচিং মানে খেয়ে দিয়ে আবার এসে শুয়ে পড়তাম। রাসেল ভাই, এভাবেই আমাদের কয়েকদিন কাটলো, মানে 3 থেকে 4 দিন এভাবে কাটলো, কোনো প্রবলেম হলো না। রাসেল ভাই, প্রবলেম শুরু হয় 4th দিন থেকে। মানে 4th দিন বলতে আমরা 3 জনে রাতে শুয়ে আছি, আমাদের হঠাৎ একটা শব্দ ঘুম ভাঙলো। শব্দটা এরকম ছিল যে মানে শব্দটা আসছিল ওই রুমের কোন এক কর্নার থেকে। শব্দটা এরকম ছিল যে কোনো বিড়ালকে যদি কেউ গলা চিপে ধরে তাকে কোনো আওয়াজ করতে না দেওয়া হয়, সেরকমই মানে বিড়াল ডাকার শব্দ। আমরা যথারীতি মানে যেহেতু আমরা রাতে কোচিং করতাম, সেজন্য আমাদের সবার কাছে টর্চ লাইট ছিল। আমরা টর্চ লাইট ধরলাম এবং ধরে দেখলাম যে একটা কালো বিড়াল, একবারে কালো, চোখ ছিল রক্ত লাল। মানে মানে কিভাবে বলবো যে এমন বিচ্ছিরি বিড়াল জীবনে দেখিনি। এবং সে আমাদের দেখে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। তখন অতটা ভাবিনি। আমাদের সাথে যে বন্ধু ফয়সাল ছিল, মানে সবচেয়ে বড় ছিল আমাদের মধ্যে, ওর বয়স, ও বলল, এগুলো কিছুই না, এগুলো বিড়াল টিড়াল হয়তো বাইরে থেকে আসছে, তোরা মানে শুয়ে পড়, এগুলো চিন্তা করিস না। এজন্য আমরা মনে করো যে শুয়ে পড়লাম। আবার সকালে উঠে দেখি মানে একটা মাথায় একটা মানে জিনিস ভাবলো যে মানে খেললো যে আমরা তো দোতলায় ছিলাম, আর জানলাও তো আটকানো ছিল, বিড়ালটা কিভাবে লাফ দিল আর কোন জায়গা দিয়ে লাফ দিল, আর যদি লাফও দেয় তাহলে দোতলা থেকে এটা কিভাবে সম্ভব। যাই হোক, অত কিছু ভাবারই নাই, সিম্পল এটা হতেই পারে। কিন্তু মানে সেটাই কি শেষ ছিল না পরে কিছু ঘটতে চলছে, এটা আমাদের মানে আমরা জানতাম না যে এরপরে আর কি হবে। রাসেল ভাই, তারপরে প্রতিদিন আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটছে যে কিরকম যে ও ছাদের মধ্যে মনে হয় অনেকজন মানুষ মানে আলোচনা করছে বা গ্যাদারিং করছে বা খাওয়া দাওয়া করছে, অথবা আমাদের এমনও মনে হতো যে আমরা ওখানে থাকলে মারা যাব। মানে রাতে থাকলে আমাদের জন্য হয়তো বাইরে গিয়ে অপেক্ষা করছে, আমরা বাইরেও যেতে পারতাম না, এমন একটা অবস্থা মানে হয়েছিল রাসেল ভাই। কিন্তু রাসেল ভাই, আমরা
এই ঘটনাগুলো কারোর সাথে শেয়ার করতাম না, যে কয়দিন পর পরীক্ষা কি এগুলো হয়তো সেখানে শেষ হয়ে যাবে, শেয়ার টেয়ার করতাম না। রাসেল ভাই পরীক্ষার আর 15 দিন বাকি আছে, কোচিং চলছেই। আমরা এক বন্ধু মানে তার বাড়ি চলে যায়, আমরা সেজন্য দুজনেই থাকতে হয়। একদিন রাতে আমরা দুজন শুয়ে আছি, শোয়া অবস্থায় দেখলাম যে মানে সেদিন রাতেও শুয়ে আছি, রাত তখন মনে হয় 11টা বাজে। আমাদের একটা মেয়ে মানে কান্নার শব্দে আমাদের ঘুম ভাঙে দুজনেরই। মানে কান্নাটা এমন ছিল যে অনেক মায়াবী সুরে কে যেন কাঁদছে, মানে ওই রুমের ওই কর্নার থেকে আসতেছে। আমরা আবার সেদিনকার মতোই মানে টর্চ লাইট মারলাম, টর্চ লাইট মারার মতো। আমরা অনেক ছোট থাকার কারণে ক্লাস ফাইভে তো ছিলাম, মানে অনেক ছোট থাকার কারণে একটু ভয় কাজ করছিল যে এটা আবার কি হয়। পরে মানে করলাম, টর্চ লাইট মারলাম। টর্চ লাইট মারার পর দেখি রাসেল ভাই মানে এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না বললে চলে। মানে একটা মেয়ে সাদা কাপড় পরা, অনেক বড় বড় মানে লম্বা চুল, আমাদের উল্টো দিকে বসে কি যেন খাচ্ছে, মানে আমরা ঠিক বুঝতে পারছি না। কিন্তু আমাদের দেখে মানে আমাদের উপস্থিত হলো, মানে টর্চ লাইট মারার সাথে সাথেই মেয়েটা এমন ভাবে মাথাটা ঘুরালো, মনে হয় যে কোনো একটা বল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের দিকে মানে তাকালো। এটা দেখে তো রাসেল ভাই আমি কি বলবো, মেয়েটার মানে চোখ তো ছিলই না, মুখের মধ্যে রক্ত মানে চুয়ে চুয়ে পড়ছে। এটা দেখে তো আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপরে যখন মানে আমার জ্ঞান ফেরে তখন আমি ছিলাম আমার বাড়িতে। দেখি মানে বাড়িতে শুয়ে আছি, বাবা মা বন্ধু ফয়সালও শুয়ে মানে পাশে বসে আছে। এখন কান্নাকাটি করছে মা বাবা। মানে মাকে জিজ্ঞাসা করলাম যে মানে কি হয়েছে, কান্নাকাটি করতেছে। পরে বললো যে তুই এই 3 দিন থেকে অজ্ঞান হয়ে পড়ে আছিস। আমি কি বলবো, তোর সাথে কি হয়েছে সেটা মানে বল। পরে আমি সবাইকে সব খুলে বললাম। খুলে বলার পরে তারা মানে কি বলবো, আমি আমার বন্ধু মাজদুলের কথাও বলেছি যে ওর এখন কি খবর। রাসেল ভাই আমি লক্ষ্য করিনি যে আমার শরীরে কতগুলো ব্যান্ডেজ ছিল, মানে আমি সেগুলো খেয়ালই করিনি। পরে মাজদুলের কথা জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ও নাকি মারা গেছে। মানে আমাকে নাকি পাওয়া যায় স্কুলের ছাদে, মানে ক্ষত বিক্ষত অবস্থায়, আর মাজেদুলকে পাওয়া যায় স্কুলের পেছনে একটা জঙ্গলে মৃত অবস্থায়। মানে ওকে কেউ মানে খাবলে খাবলে খেয়েছে এরকম। সেটা শুনে আমার তো মানে বিশ্বাসই হয় না। পরে আমি নিজের শরীরের দিকে চেয়ে দেখি যে আমার এই অবস্থা, শরীরে এত ব্যান্ডেজ। আমি তো তারপর থেকে আমার 2 মাস জ্বর ছিল রাসেল ভাই, যার কারণে আমি আমার সমমানের পরীক্ষাও দিতে পারিনি সেবার। আমার জ্বর মানে না থামায় মা মানে এক বড় হুজুরের কাছে যান। হুজুর বলে যে আপনার ছেলেরা যে রুমে ছিল ওই রুমে কয়েকগুলো দুষ্টু জিন বসবাস করতো, এবং তারা যাওয়ায় তাদের মানে থাকার ব্যাঘাত ঘটে। সেজন্য তারা তাকে অনেকভাবে মানে না করে এখানে থাকার জন্য, কিন্তু তারা সেটা বুঝতে পারে না, হয়তো কোনোভাবেই মানে বুঝে উঠতে পারে না, সেজন্য তাদের সাথে এরকম ব্যবহার করে। রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ঘটনাটা নাটোরের একটি বাচ্চাকে কেন্দ্র করে। বাচ্চাটির নাম হচ্ছে বর্ষা, আর বাচ্চার মায়ের নাম হচ্ছে সেতু। তো ঘটনাটি ছোটবেলা থেকে বাচ্চাটির সাথে হয়েছে। ছোটবেলায় যখন জন্মের পর থেকে দেখা যাইতো যে তার মা মানে সেতু বর্ষাকে নিয়ে
বাসার সামনে সন্ধ্যার পরে বা সন্ধ্যার আজানের পরে, মাগরিবের আজানের পরে দেখা যায় যে ঘুরে বেড়াইতো বা বাইরে যেত আর কি। আর এলাকাটা অত ভালো ছিল না। বাসার সামনে বন্ধ একটা পুকুর, আর পুকুরের সাইড দিয়ে অনেকগুলো খেজুর গাছ আর ঝড় মানে বাঁশ ঝাড়ের মতো আর কি। হ্যাঁ, তো যেটা দেখা গেল যে কিছুদিন পর থেকে যখন সমস্যাটা শুরু হয়, বর্ষা ছোটবেলা থেকেই কাপড় পরতে চাইতো না, একটুও কাপড় পরতে যেত না। যখন গায়ে কাপড় দিত না, নর্মাল সময় গরমের সময় কাপড় গায়ে না দেওয়া স্বাভাবিক, কিন্তু কনকনে ঠান্ডার মধ্যে যখন সে গায়ে কাপড় দিত না, তখন বিষয়টা একটু নজরে আসা শুরু হইল। তারপরে আরেকটা জিনিস যেটা লক্ষণীয় ছিল যে সে যখন খাইতে বসতো তখন দেখা যেত যে সে খাওয়ার সময় তার মাকে বলতো, মা আমার তো খাওয়া হচ্ছে, তুমি পাগলকেও একটু খাইতে দাও, ওর না খিদা লাগছে। তখন মা ভাবতো যে হয়তো বা বাচ্চা মানুষ কার্টুন টার্টুন দেখছে, সেটার হয়তো বা কোনো ইফেক্ট পড়ছে। সমস্যাটা তখনও ছিল না। সমস্যা যখন মনে হইলো তখন হচ্ছে যে বাচ্চাটা এক সময় হইলো কি যে খাওয়ার সময় খাচ্ছে, খাওয়া শেষ করে উঠে বলতেছে তার মাকে, মা আমার না পেট ভরে গেছে, আমি আর খাবো না। তাই বলে আবার খানিকক্ষণ পরে বলে, মা আর একটু দাও, ওর না খিদা লাগছে, ওর এখনো পেট ভরেনি, আর একটু খাবো, আমি আরো খাবো। যখন সে এক্সেসিভ মানে বড় মানুষের মতো খাওয়া শুরু করে, তখন তার মায়ের কাছে বিষয়টা অনেক সন্দেহনীয় মনে হয়, এবং তখন এই বিষয়টা একটু জানাজানি হয়ে যায়। এলাকার লোকজন, এলাকার যে মুরব্বী টাইপের বুড়ি মহিলা থাকে না, কাইন্ড অফ ওই রকম একজন মহিলা এরকম তার মাকে মানে সেতুকে বলছিল যে তুমি বিষয়টা একটু হুজুরকে দেখায়। হ্যাঁ, তো হুজুরকে যখন দেখানো হয়েছে তখন হুজুর ডিরেক্টলি বলছে যে ওই বাচ্চাটার উপর নজর পড়ছে, তো এই বিষয়টা আমি তো দেখতে পারবো না, নাটোরে তুমি এক বড় হুজুর আছে, তার কাছে তুমি যে দেখাও তাহলে ভালো হয়, এরকম রেফার করছে। এরপরে হুজুর শ্বেত আপুকে বললো যে ঝাড়া দেওয়া লাগবে, ঝাড়া দিলে মোটামুটি ঠিক হয়ে যাবে, আর তাবিজ দিয়ে দিচ্ছে। আর ঝাড়া দেওয়ার নিয়ম হচ্ছে 1 মাস পর পর আসতে বলছে, কিন্তু 1 মাস পর আসতে বললেও দেখা যায় যে 1 মাস পরে যেটা সমস্যা হয় যে বাচ্চাটা কাঁচা মাংস খাওয়ার উপর খুব আসক্ত হয়ে পড়ে। সে কাঁচা মাংস যখনই খাইতো দেখা যেত যে তার একটা ক্রেভিংস ওঠে আর কি। হ্যাঁ, কাঁচা মাংস দেখলেই বলে যে আমি কাঁচা মাংস খাবো, কাঁচা মাংস খাবো, এবং সেটা বলে সে বেশ কয়েকবার খাইছেও। কাঁচা মাংস সে চিবায় খাইছে, এবং চাবায় খাওয়ার কাঁচা মাংসটা খাওয়ার আগে সে তাবিজটা খুলে ফেলতো অথবা তাবিজটা ছিঁড়ে ফেলতো। এরপরে যখন কাঁচা মাংসটা খাওয়া যখন এরকম দেখলো যে সমস্যাটা বেড়ে যাচ্ছে, তখন সেতু আপু হুজুরের কাছে আবার গেল। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর বলতেছে যে জিন তাকে দিয়ে, বাচ্চাটাকে দিয়ে জোর করতেছে আর কি, বাধ্য করতেছে এই কাজগুলো করানোর জন্য। তারপরে দেখা যায় যে এখন যেহেতু জোর করতেছে আর বাচ্চাটারও ক্ষতি হচ্ছে, সেই জন্য হুজুর সিদ্ধান্ত নিল যে ঘর বন্ধ করার জন্য আর কি। হ্যাঁ, ঘর বন্ধ করলে হয়তো বা এই সমস্যাটা হবে না। তো ঘর বন্ধ করার ক্ষেত্রে বাচ্চাটা যে ঘরে ঘুমাইতো, সে ঘরটা যখন বন্ধ করা হইলো, হুজুর বন্ধ করে দিয়ে যায়। বন্ধ করার পরে দেখা যাইতো যে বাচ্চাটা সারাদিন থাকলেও সেখানে ঘুমাইতে যেত না। সারাদিন থাকে, সে ঘুমায় না, কিন্তু তাকে যদি জোর করে এরকম ঘুমায় দেওয়াও হয় আর কি, ঘুমায় দিলেও দেখা যায় যে 10-15 মিনিট পর সে কান্নাকাটি শুরু করে দেয়। কান্নাকাটি করতে করতে সে এক পর্যায়ে বমি করে ফেলে। তো এক ঘর যখন এরকম বন্ধ ছিল, বন্ধ থাকার পরে যখন দেখলো যে এরকম সমস্যা হচ্ছে, হুজুর 2টা ঘরই বন্ধ করে দেয়, পাশাপাশি 2টা ঘর যখন বন্ধ করে দেওয়া হয়, তখন একই প্রবলেম যে বাচ্চাটা কোনো ঘরে ঘুমাইতে যেত না, বা 3 নাম্বার কোনো একটা ঘরে যদি যাওয়ান মানে সারা রাতে যদি এরকম ঘুমাই দেওয়া হয়েছে, তারপরে তাকে অন্য ঘরে মানে আগে যে বন্ধ করা ঘর, এই ঘরটাতে যখন তাকে মুভ করা হয়,
তখন দেখা যায় যে 10-15 মিনিটের মধ্যে সে উঠে যেত, আর উঠে আবার সেই রকম অনেক কান্নাকাটি করতে করতে এক পর্যায়ে সে বমি করে দেয়। হ্যাঁ, তো এরপরে যা হয় যে এরপরে সেতু আপু আবার বর্ষাকে নিয়ে এরকম হুজুরের কাছে যায়। হুজুরের কাছে যাওয়ার পরে হুজুর এবার জিন হাজির করার পরে তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন বাচ্চাটার সাথে এরকম করতেছো। তখন জিন বলছিল যে আমি তো ওর কোনো ক্ষতি করি না, তো থাকলে সমস্যা কি। তো এরপরে হুজুর সিদ্ধান্ত নেয় যে ঘর বন্ধ করা আর কন্টিনিউ রাখবে, ঘর বন্ধ করে রাখবে যাতে করে বাচ্চার কাছে আর কোনোভাবে সে না যাইতে পারে। এরপরে যেটা সমস্যা হইলো যে আরেকটা যেটা সমস্যা ছিল যে বর্ষা নিজে নিজে কথা বলতো। সে নিজে দেখা যেত যে আঙ্গিনার মধ্যে নিজেই নিজের সাথে বা কোনো কিছুর দিকে তাকায় থেকে কথা বলতেছে, বা ওয়াশরুমে গেলে ওয়ালের দিকে তাকায় থেকে কথা বলতেছে যে হ্যাঁ তুমি কি জন্য আমার সাথে মিথ্যা কথা বলছো আবার, এরকম করে বেশ রূঢ় কণ্ঠে সে বলতো। তারপরে যেটা সমস্যা ছিল সে চুল কাটতে দিত না তার, আর বাচ্চাটা মানে জন্মের পর থেকে এখন পর্যন্ত চুল কাটা হয়নি, আর মাশাআল্লাহ তার এখন পর্যন্ত কোমর পর্যন্ত চুল আছে। সে তার চুল কখনোই কাটতে দিত না। আর মোটামুটি আগের যে সমস্যাগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়, যে কাপড় পরা নিয়ে যে সমস্যাটা ছিল এটা, বা খাওয়া দাওয়া নিয়ে যে সমস্যাটা ছিল, কিন্তু যেটা দেখা গেল যে ঘর বন্ধের যে সমস্যাটা ছিল, যে ঘর বন্ধ করে দিলেও বাচ্চাটা বেশিক্ষণ থাকতো না। রাতের বেলাও দেখা যেত যে সবাই ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পরে দেখা যেত বাচ্চাটা কোনোভাবে জানলা খুলে বাইরের দিকে তাকায় আছে। অনেক রাতে দেখা যেত যে এরকম বাইরের দিকে তাকায় আছে। তখন আপু বুঝতে পারলো যে এই সমস্যাটা এখনো আছে এবং সমস্যাটা বেড়েই চলতেছিল আস্তে আস্তে। এবং একটা সময় যেটা হইলো যে সেতু আপুর সাথে যেটা সমস্যা হইলো, সেতু আপু এক রাতে বাথরুমে যাওয়ার সময় ঘর থেকে বের হয়ে, যে দুটো রুম বন্ধ, রুম দুইটার বাইরে বাথরুম ছিল আর কি। হ্যাঁ, তো যখন রুম থেকে বের হবে তখন দেখে যে সিঁড়ির উপরে কোনো একটা কিছু মাথা নিচু করে বসে আছে। সেতু আপুর নজর একবার পড়ে সেতু আপু সোজা বাথরুমে চলে যায়, এবং বাথরুম থেকে যখন ব্যাক করার সময় সে অবয়বটার দিকে তার একটা নজর পড়ে, মানে চোখে চোখ পড়ে, এবং সেতু আপু এখনো পর্যন্ত সেটার কোনো বর্ণনা দিতে পারে না, এত ভয়ঙ্কর ছিল। এবং এরকম ছিল সিনারিওটা যে সে ঘরের মধ্যে যখনই ঢুকে যায় তখনই সে মোটামুটি সবকিছু ভুলে যায়, মানে তার ফেস বা এরকম বর্ণনা বা যে তার যে গেট আপটা ছিল, মানে সে যে এরকম ছিল সেটা সম্পর্কে সে ভুলে যায় অটোমেটিক্যালি। বর্ষার আরেকটা যেটা সমস্যা ছিল যে বর্ষা ভবিষ্যতের কথা একটু আগে বলে দিতে পারতো। এটা জানি না এটা কোনোভাবে সম্ভব কিনা, কিন্তু তার দিক থেকে দেখা গেল যে এটা অনেকটা মিলে গেছে। মানে আজ থেকে প্রায় 1 বছর আগে তার নানা, মানে সেতু অপুর বাবা মারা যায় আর কি। তো তার বাবা মারা যাওয়ার ঠিক 2-3 দিন আগে যখন তার বাবা অ্যাক্সিডেন্ট করছিল, হসপিটালে ছিল, তো সে বাচ্চা মানুষ, সে তার মাকে এরকম রাতের বেলা বলতেছে, মা নানা তো মনে হয় মারা যাবে, মা নানা বাঁচবে না। তো দেখা গেল যে পরের দিনই তার নানা মারা যায় আর কি। এরকম অনেকে এরকম মাঝে মধ্যে হুট করে একটা ভবিষ্যৎবাণী করে ফেলে, বা এমন একটা কথা বলে ফেলে যেটা পরে যায় দেখা যায় যে হয়ে যায়। তো এই তো। আর বর্ষার এখনকার সমস্যা, মানে এখনকার কন্ডিশন বলতে গেলে যে বর্ষার এখনো কিছু কিছু সিমটম এখনো দেখা যায়, যে এরকম বর্ষা এখনো একাই কথা বলে, বা এই যে মাংস খাওয়ার যে কথাটা যে বললাম, যে মাংস তার খাওয়া একেবারেই হবে না, তার গরুর মাংসে অ্যালার্জি, কিন্তু তার যখন দেখা যায় যে খুব বেশি জেদ করতেছে তখন তার মা তার তাবিজটা খুলে দেয় এবং
যখন সে গরুর মাংস খাওয়া শুরু করে মানে মানে বড় মানুষের থেকেও বেশি দেখা যায় যে গরুর মাংস বা এরকম মাংস খাচ্ছে। তো হুজুর এখনো ঝাড়া দিচ্ছে, প্রতি মাসে ঝাড়া দিচ্ছে। সবাই দোয়া করবেন বাচ্চাটির জন্য। আসসালামু আলাইকুম। রাইট, আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় আফনান ভাই এবং আফনান ভাইয়ের ঘটনা শুনবো আমরা আজকে, এবং আশা করছি যে আফনান ভাইয়ের ঘটনা যেরকম আপনাদের পছন্দ সেরকম আজকেও অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনা। থ্যাংক ইউ রসেল ভাই। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম সাদমান সাকিব। ওনার বাড়ি নাটোর জেলার সদর উপজেলায়। মূলত উনি যে ঘটনাটি পাঠিয়েছেন সেটি ওনার নিজের সাথে ঘটে যাওয়া নয়, সেটি ওনারই এক মামির সাথে ঘটেছিল। মূলত ওনার মামা, যার নাম শফিউল হাসান, উনি এই ঘটনাটি রেকর্ড করে পাঠিয়েছিলেন এই সাদমান সাকিব ভাইয়ের কাছে, যেটি উনি সরাসরি তার ওই রেকর্ড ফাইলটাই আমাদেরকে ইমেল করেছেন। পুরো রেকর্ড ফাইলটা আমি শুনেছি। আসলে যেই পুঙ্খানুপুঙ্খ বিবরণগুলো দিয়েছেন, সব বিবরণগুলো দিতে আসলে নিষেধ করেছেন। আমি যেই বিবরণগুলো দেওয়ার প্রয়োজন মনে করছি, আমি আমার মতো করে সেটি উপস্থাপন করছি। প্রিয় লিসেনার্স, মূলত এই ঘটনাটি বেশি দিন আগের নয়, 2023 সালের সেপ্টেম্বর অক্টোবর এই সময়ের মধ্যে হয়েছিল। আর ঘটনাটি মূলত শুরু হয় শ্বাসকষ্ট দিয়ে। সেটা হচ্ছে যে এই মামি একদিন এশার নামাজ পড়ছিলেন। তো এশার নামাজ পড়তে পড়তে সেজদায় গিয়ে উনি আর উঠছিলেন না। এটা দেখে মামার কিন্তু একটু সন্দেহ লাগে। উনি যখন তাকে টাচ করেন তখন উনি পড়ে যান, মানে কাত হয়ে পড়ে যান। শ্বাসকষ্টের সমস্যাটা বেশ কয়েকদিন ধরেই মামাকে কিন্তু মামি বলছিলেন। আর যখন কাত হয়ে পড়ে গিয়েছেন তখন বোঝা যাচ্ছিল ওনার শ্বাসকষ্ট হচ্ছে। মামা তো বুঝতে পারেন যে ওই শ্বাসকষ্টের সমস্যাটাই মনে হয় সিজদায় গিয়ে আবার শুরু হয়েছে। তখন মামিকে উনি দ্রুত ওই অবস্থা থেকে তোলেন, প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন, পরবর্তীতে হসপিটালে নিয়ে যান। হসপিটালে নিয়ে যাওয়ার পর খুব যে বেশি জটিল কিছু হয়েছে এমনটা আসলে ডাক্তাররা বলেন না। কিছু ট্রিটমেন্ট দিয়ে আবার বাড়িতে পাঠিয়ে দেন। একই ধরনের সমস্যা মাঝে মাঝেই হতে শুরু করে। তো ব্যাপারটা আসলে শ্বাসকষ্ট কিনা নাকি অন্য কোনো সমস্যার কারণে সেটা হচ্ছে, এই বিষয়ে ওনারা কিন্তু যথেষ্ট চিকিৎসা সেবা নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোভাবেই এই বিষয়ের কোনো সুরাহা হচ্ছিল না। মানে কেন এটা হচ্ছে এটা ওভাবে আসলে ওনারা বুঝতে পারছিলেন না। ব্যাপারটা খুবই তীব্র আকার ধারণ করে। সেটির বিবরণ আপনাদেরকে দিচ্ছি। একদিন কি হয় যে মামি হঠাৎ করে শ্বাসকষ্টর যেই সমস্যাটা, এটার কারণে ওরা প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তখন কিন্তু মামা পাশেই ছিলেন, আরও আত্মীয় স্বজন পাশে ছিলেন। হঠাৎ করে কি হয়, মামির শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। আর এই ধরনের সিচুয়েশন যখন হয় তখন বুঝতে হবে যে রোগী মারা গেছেন। সকলেই তো আসলে বুঝতে পারেন যে উনি আর পৃথিবীতে নেই, এমনটাই ধারণা করেছিলেন সবাই। অল্প কিছুক্ষণ পর সবাইকে চমকে দিয়ে মামি প্রচণ্ড জোরে একটা শ্বাস নেন এবং সেই শ্বাসটা আবার ফেলেন। আমরা অনেক সময় লম্বা করে শ্বাস নেই না, বিশেষ করে অসুস্থ মানুষ মৃত্যুর পূর্বে একটা লম্বা শ্বাস নেয়, সেইভাবে একটা শ্বাস নেন উনি অনেক জোরে শব্দ করে, আবার সেই শ্বাসটা ফেলেন। তো এইভাবে যখন ঘটনাটা ঘটলো সকলে কিন্তু ভয় পেয়ে গিয়েছিলেন, আবার খুশিও হয়েছেন যে আলহামদুলিল্লাহ হয়তো বা শ্বাস আটকে ছিল, এখন ঠিক হয়ে গেছে। উনি শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে নিতে থাকেন, কথা বলতে থাকেন। এই ব্যাপারটা যে শুধু একবার হয়েছে তা কিন্তু না, বেশ কয়েকবার হয়েছে। তার মানে যখন ওনার হঠাৎ করে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, ওনাকে আসলে মৃত ভাবা শুরু করেন সকলে, কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা ঠিক হয়ে যায়। এটা খুবই একটা রহস্যময় ব্যাপার হয়ে দাঁড়ায়। ব্যাপারটা তো আসলে স্বাভাবিক না, ডাক্তাররা কিছুই ধরতে পারছেন না এমনটা। তো এটা তো একটা সুরাহা করার দরকার। এরপর পাবনার একজন কবিরাজের সাথে ওনারা যোগাযোগ করেন
সেই কবিরাজ যে তথ্য দেন তাতে তো ওনারা আটকে ওঠেন একদম রীতিমতো। সেটা হলো, সেই কবিরাজ বলেন যে মামির সাথে একটি জিন রয়েছে। মূলত এই তথ্যটা উনি জানতে পেরেছিলেন, মামির কিছু তথ্য নিয়েছিলেন যে তিনি তার সাথে থাকা জিন চালান করে দেখবেন যে কি অবস্থা। এমনকি বলেছিলেনও, একটা সময় দিয়েছিলেন যে ওই দিন রাত 11:30টার দিকে রুমের লাইটটা বন্ধ করে রাখতে। ওই সময় ওনার যে জিনটা, সেই জিন সেখানে আসবেন, মামিকে দেখে যাবেন যে আসলে তার সমস্যাটা কি। মূলত এই প্রক্রিয়ার মাধ্যম দিয়ে কবিরাজ জানান যে আসলে মামির সাথে একটি জিন রয়েছে, সেই জিনটা বেশ বয়স্ক এবং শক্তিশালী এবং খুব ভয়ঙ্কর বটে। কেন, কিভাবে মামির সাথে সে এসেছে আর এরকম সমস্যার সৃষ্টি করছে, এই বিষয়টা আসলে ওভাবে কবিরাজ জানতে পারছিলেন না। তবে কবিরাজ উনি কিছু পানি পড়া তেল পড়া দিয়ে দেন। শরীরের কিছু কিছু জায়গায় তেলটা মাখতে হবে আর পানি পড়াটা খেতে হবে। আর যখন এই ধরনের সমস্যার সৃষ্টি হবে, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা, বা যখন মনে হবে যে ওনার উপর ওই জিনটা প্রভাব বিস্তার করছে, তখন মামির শরীরে পানিটা ছিটিয়ে দিতে হবে। শুধু এরকম না, আশেপাশেও ছিটিয়ে দিতে হবে। তো এই জিনিসটা কবিরাজ শিখিয়ে দেন। এরপর থেকেই মূলত মূল ঘটনাটার সূত্রপাত অন্যরা বুঝতে পারেন। এতক্ষণ তো আসলে এটা কি ডাক্তারি চিকিৎসা নাকি কবিরাজ চিকিৎসা, এই বিষয়টা নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। মাঝে মাঝেই মামির কিন্তু এই সমস্যা যখন হতো, শুরুর দিকে তো আসলে ওনারা এটা বুঝতে পারেন নাই ওইভাবে, কিন্তু কবিরাজ যখন পানি পড়া দেন সেই অনুযায়ী কাজ চলছিল। একবার কি হয়, মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং উনি বিছানায় একদম শুয়ে পড়েন। তখন আর উনি নড়াচড়া করতে পারছেন না, তবে উনি ওনার হাতগুলো নাড়াচাড়া করতে পারতেন। উনি দেখছিলেন যে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার কাছে আসে। শুরুর দিকে, ওই যে যখন শুরুর দিকে শ্বাসকষ্ট হতো, তখন কিন্তু উনি ওই অবয়বটা দেখতে পেতেন না। যখন কবিরাজ কিছু পানি পড়া এগুলো দিলেন, এরপর থেকে উনি ওই অবয়বটাকে দেখতে শুরু করেন। উনি দেখলেন যে দরজা দিয়ে একটা ভয়ঙ্কর অবয়ব ওনার রুমে ঢুকছে এবং ওনার শরীরের উপরে চেপে বসছে এবং ওনাকে ক্রমাগত আঘাত করছে। উনি ওইভাবে নড়াচড়া করতে পারছেন না, কিন্তু উনি হাত দিয়ে ওই অবয়বটাকে আটকানোর চেষ্টা করছেন। কিন্তু ওই অবয়বটা একটা বাতাসকে যেমন আটকে রাখা যায় না হাত দিয়ে, মনে হচ্ছে ওনার হাতটা ওই অবয়বের শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে, কোনোভাবেই তাকে আটকে রাখতে পারছেন না। ওই অবয়বটা মামিকে আঘাত ক্রমাগত করেই যাচ্ছে, মামি কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারছেন না। আর ওই সময় মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যখন এরকমটা হলো, তখন ওই যে কবিরাজ বলে দিয়েছিল তখন পানি ছিটাতে হবে, তখন কি হয়, এই যে মামি তো ওই অবস্থাতে ছিলেন, উনি তো আর কিছু করতে পারছিলেন না। তবে মামা উনি তো বুঝতে পারছিলেন এবং পাশে থাকা আরও যে কয়েকজন ছিলেন ওনারা বুঝতে পারছিলেন যে ওই সমস্যাটা আবার ফেরত এসেছে। তখন কবিরাজের পরামর্শ অনুযায়ী ওনারা ওই যে ওই পানিটা মামির শরীরেও ছেটাতে থাকেন এবং আশেপাশেও ছেটাতে থাকেন। ভয়ঙ্কর একটা দৃশ্যের অবতারণা হয় সেখানে। মামা সহ অনেকেই দেখতে পান যে মামির পাশে ফাঁকা জায়গায় মনে হচ্ছে সেখান থেকে ধোঁয়া উঠছে, মনে হচ্ছে কোনো একটা জায়গায় ফোসকা পড়ে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকমটা। এমনকি মামির শরীরেও কিন্তু এরকমটা হচ্ছিল। এই দৃশ্য দেখার পর সকলে বুঝতে পারেন এখানে কোনো একটা অদৃশ্য সত্তা আসলেই রয়েছে, যার শরীরে পানি পড়ার পর সেখানে এরকম ফোসকা পড়েছে বা কোনো একটা মারাত্মক প্রভাব তো হয়েছে বা সেখানে পুড়ে যাচ্ছে। তা নাহলে এরকম ধোঁয়া উঠবে কেন? এবং ধোঁয়াটা উঠছে কিন্তু শূন্য থেকে, মনে হচ্ছে কোনো একটা জায়গা পুড়ে গেছে, সেখান থেকে ধোঁয়া উঠছে, এরকম একটা ভাব আর কি। একদম যে বিছানার উপর থেকে উঠছে বিষয়টা এরকমও না। তো এরপরই মামি আবার স্বাভাবিক হয়ে যান। উনি এরপর কথা বলতে থাকেন। এরপর উনি বলতে থাকেন যে আমি এরকম একটা অবয়ব দেখেছি, ওই অবয়বটা আমার শরীরে এরকম হলো, মানে উপরে আসলো, আমি আটকানোর চেষ্টা করলাম, বাতাসের মতো হয়ে গেল, এরকম আর কি উনি বললেন আর কি। এবং উনি এটাও বললেন যে এই জিনিসটাকে আমি আটকাতে পারছিলাম না, কিন্তু তোমরা যে পানি ছিটিয়েছো ওর শরীরে ফোসকা পড়ে গেছে, জায়গায় জায়গায় পুড়ে গেছে, দুর্বল হয়ে গেছে, এরপরও চলে গেছে। এরপর থেকে ওই অবয়বটা কিন্তু প্রায়শই আসতো। আর এরপর থেকেই মূলত মামি একটা অদ্ভুত শক্তি আল্লাহ তাআলার ইচ্ছায় ফেরত পান। সেটা হলো
ওই অবয়বটা যখন আসতো মামি ওইটার হাত ধরতে পারতেন, এবং যখন দ্বিতীয় দিন এসেছে তখন দেখা গেল ওই অবয়বটা শরীরের বিভিন্ন জায়গায় পুড়ে গেছে, লাল দগদগে ঘা হয়ে আছে, এরকম একটা অবস্থা। আগের দিন কিন্তু এরকমটা ছিল না, তার মানে হচ্ছে ওইখানে যে পানি পড়েছে এর কারণে এরকমটা হয়েছে। এরপর মামি ওটার হাত ধরতে পারতেন। উপস্থিত সকলে বুঝতে পারতেন যে মামি শুয়ে শুয়ে নিজের হাতটাই নিজের গলার দিকে চেপে ধরছেন, কিন্তু আসলে তা না। ওই অদৃশ্য অবয়বটা মামির হাত চেপে ধরে মামির গলার দিকেই নিয়ে যাচ্ছে। আর তখনই কিন্তু ওই পানি যখন ছিটা দিত আর ওই অবয়বটা চলে যেত চিৎকার করতে করতে, কিন্তু সেই চিৎকার কেউ শুনতো না। তবে ওই অবয়বটার গায়ে পানি পড়লে সেখান থেকে যে পানির ধোঁয়া উঠতো, পানির ধোঁয়া বলতে শরীর পুড়ে গিয়ে যে ধোঁয়া উঠতো, এটা অনেকেই বুঝতে পারতেন। এরপর থেকেই মূলত আর একটা ঘটনা ঘটে। সেটা হলো এরপরে যখন ওই অবয়বটা আসতো, মামি কি করেছেন, ওইটার হাত খপ করে ধরে ওই হাতে থাকা লম্বা লম্বা ধারালো নখ, সেটা ওই হাত ঘুরিয়ে ওই অবয়বটা শরীরেই আঘাত করা শুরু করেছেন। এবং একটা পর্যায়ে কি হলো, ওই অবয়বটার আঙ্গুলে থাকা লম্বা ধারালো নখ ওই অবয়বটার গলার মধ্যেই ঢুকিয়ে দিয়েছেন। ওই অবয়বটা চিৎকার করতে করতে নাকি ওই দিন চলে যায়। এই যে ব্যাপারটা হলো, এই ব্যাপারটার পর মামি বললেন যে এই অবয়বটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, ও আসছে আমার কাছে কিন্তু ও আমার উপর তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারছে না, আমার উপর সে প্রচণ্ড ক্ষিপ্ত, সে আমাকে হত্যা করার জন্য আসে কিন্তু এখন আর পারে না। কিন্তু আগে অনেকবার সে সফল হয়েছে যখন আমি তাকে দেখি নাই। পরিবারের সদস্যরা আবার ওই কবিরাজের সাথে যোগাযোগ করেন, কবিরাজকে বলেন যে আপনার পানি পড়াতে তো মোটামুটি কিছু কাজ হচ্ছে, কিন্তু ওই জিনিসটা বারবার ফেরত আসছে কেন? তখন ওই কবিরাজ বলেন যে না, ও আসলে ফেরত আসছে না, দূর থেকে প্রভাব বিস্তার করছে। তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারেন যে এই কবিরাজের পানি পড়ায় কিছুটা কাজ হলেও আসলে কবিরাজ মূলত সমস্যাটা ধরতে পারছেন না। তা না হলে উনি কেন বলছেন যে ওটা দূর থেকে কাজ করছে, যেখানে ওই অবয়বটা সশরীরে আসছে এবং তার শরীরের উপরে পানি ছিটালে সে চলে যাচ্ছে, এটা পরিবারের অন্য সদস্যরা বুঝতে পারছে, তাহলে দূর থেকে কিভাবে এটা কাজ হয়? তার মানে এই কবিরাজ দিয়েও ফাইনালি কোনো কাজ হবে না। মূলত ওনারা সিদ্ধান্ত নিলেন এবং চিন্তাও করলেন যে না, এটার সাথে যুদ্ধ আমাদেরকেই করতে হবে আর মামিকেই করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা এর মধ্যেই কল্যাণ রেখেছেন, তাছাড়া কোনো কবিরাজ হুজুর এনাদেরকে দিয়ে কাজ হবে না। ওনারা কিন্তু এর মধ্যে চেষ্টা করেছিলেন, বাট কাজ হচ্ছিল না। ওনারা আল্লাহর উপর ভরসা করে সিদ্ধান্ত নিলেন যে ওনারাই এটার মোকাবেলা করবেন। এরপর মামি উনি সকলকে বলে দেন যে এই জিনিসটাকে ডাকলেই চলে আসে, মনে হচ্ছে সবসময় এই জিনিসটা আমার আশেপাশেই থাকে। এরপরে আমি যদি শুয়ে থাকি, আমার চেহারা সুরত দেখে বা আমার ইশারা দেখে তোমরা যদি বুঝতে পারো যে আমি বসতে চাচ্ছি, তখন আমাকে বসিয়ে দেবে। মূলত এরকম একটা ব্যাপার উনি বলে রাখেন। এরপর উনি শুয়ে পড়েন এবং সকলে প্রস্তুত যে মামি কিন্তু তাকে আহ্বান করবেন, আর আসার পরপরই আবার যুদ্ধ শুরু হয়ে যাবে। মামি শুয়ে তার মতো করে আহ্বান করেন চোখ বন্ধ করে। কিছুক্ষণের মধ্যেই মামির শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে কিছু একটা এসেছে। তখন মামি উনি শুয়ে শুয়ে ওনার মতো করে হাত নাড়াচ্ছেন, মানে শূন্যে হাত নাড়াচ্ছেন, কিন্তু কি হচ্ছে এটা বুঝতে পারছেন না অনেকে, মানে ওখানে যারা উপস্থিত ছিলেন। মামা তো সবসময় ছিলেন ওনার সাথে সার্বক্ষণিক সঙ্গী, সবসময় ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন। মামা সহ উপস্থিত অনেকেই দেখতে পারেন যে মামি উঠে বসার চেষ্টা করছে, কিন্তু ওই সময়ে আসলে বসার আগেই বা এই ধরনের ঘটনা ওনাদের আসলে ওই হেল্প নেওয়ার আগেই আর একটা ভয়ঙ্কর দৃশ্য ওনারা দেখেন। সেটা হলো যে মামি ওনার হাত দিয়ে, মনে হচ্ছে ওনার হাতে কোনো একটা চাকু রয়েছে, ধারালো কিছু রয়েছে, এইটা দিয়ে ক্রমাগত কারো উপর আঘাত করছে, ক্রমাগত আঘাত করছে, আঘাত করেই যাচ্ছে। একটা পর্যায়ে উনি শরীরের শক্তি ফেরত পান, কারণ হচ্ছে যখন মামির এই সমস্যাটা সৃষ্টি হতো, ওই অশরীরীটা হাজির হতো, তখন কিন্তু মামি কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন, শরীরের অনেক শক্তি উনি হারিয়ে ফেলতেন। এরপর মামি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে ওঠেন আর কি, ওনার শরীরের শক্তি ফেরত পান। তখন মামা বলেন কি হয়েছে?
তখন বলে যে তোমরা আসলে দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, আমার সমস্ত শরীরে ওই ভয়ঙ্কর দানবটার রক্ত লেগে আছে, আর ওর শরীরটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে, ধোয়ার মতো হয়ে উড়ে গেছে, কিন্তু ওর মাথাটা ঘরের বাইরে পড়ে আছে। ভয়ঙ্কর সেই দৃশ্য। মূলত ওর শরীরের নখ দিয়েই ওর গলায় আমি ক্রমাগত আঘাত করতে করতে ওর মাথাটাই ওর ধর থেকে ছুটিয়ে ফেলেছি, ও মারা গেছে। এরপর পরিবারের সদস্যরা চিন্তা করলেন যে আলহামদুলিল্লাহ এই অবয়বটার করুণ পরিণতি হয়েছে, এইবার অন্তত মেয়েটা বাঁচল। এরপর মামি বললেন যে এই বিছানাতেও কিন্তু প্রচুর রক্ত লেগে আছে, কারণ অন্যরা তো দেখতে পাচ্ছেন না, দেখার কথাও না। তখন মামা ওই বিছানার চাদর সহ অন্যান্য জিনিসগুলো, মামি যেই ড্রেস পরেছিলেন সেই ড্রেসটা চেঞ্জ করতে বললেন, কারণ ওটাতেও নাকি রক্ত লেগেছিল। এরপর ওই ভয়ঙ্কর অবয়বটার মাথা যেখানে পড়েছিল ওই মাটিতেও নাকি অনেক রক্ত ছিল, এবং সেই রক্তগুলো নাকি কালো কালো রক্ত, ছোপ ছোপ রক্ত, এটা মামি বলেছিলেন। মামা চিন্তা করলেন যে এরকম রক্ত যদি বাইরের উঠোনে এরকম থাকে, তাহলে তো রাতের বেলা যদি অন্য জিনেরা এদিক দিয়ে যায়, যদি জিনেদের রক্ত দেখে, তাহলে অন্য ধরনের সমস্যা হতে পারে। এই জন্য একটা পাটি বা এই টাইপের বা মাদক জাতীয় কিছু জিনিস দিয়ে ওই জায়গাটা ঢেকে রেখেছিলেন, কিন্তু ওই জায়গাটাতে আসলে অন্যরা তো দেখতে পাচ্ছিলেন না যে ওখানে কি হচ্ছে। সকলে চিন্তা করেছিলেন যে ঝামেলা মনে হয় শেষ, আলহামদুলিল্লাহ আমরা জিতে গেছি, অবয়বটা বিদায় হয়েছে। এই ঘটনা ঘটার মাত্র কয়েকদিনের মাথায় মামি একদিন রান্না করছেন, রান্না করে হঠাৎ করে উনি 3টা ভয়ঙ্কর অবয়ব দেখেন। একটা মহিলা অবয়ব বেশ ভয়ঙ্কর, আর একটা পুরুষ অবয়ব, একটা যুবক আর একটা কিশোর বয়সী, মানে বয়স বোঝা যায় ভয়ঙ্কর হলেও। এর মধ্যে ওই মহিলা অবয়বটি বলে উঠছে, তুই আমার স্বামীকে হত্যা করেছিস, আমি তোকে ছাড়বো না, আমিও তোকে মেরে ফেলবো। তখন ওই মামি বলে ওঠেন যে আমি তোর স্বামীকে হত্যা করছি মানে? তোর স্বামী আমার উপর যে নির্যাতন চালিয়েছে, আমার কি অপরাধ ছিল? যা করছি ঠিকই করছি, আল্লাহর ইচ্ছাতেই সব হয়েছে, এখন এখান থেকে ভাগ, নালে কিন্তু তোদেরকে হত্যা করব। এরপর ওই 3টা অবয়ব ওই সময়ের মতো চলে যায়, আর এই বিষয়টা মামাকেও এবং পরিবারের অন্য সদস্যদেরকে উনি অবহিত করেন। পরিবারের সদস্যরা শুনে চিন্তিত হয়ে যান যে যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি রয়েছে, সামনে আরো 3টাকে মোকাবেলা করতে হবে। একটাকে তো মোকাবেলা করেছেন মামি, আল্লাহর ইচ্ছায় আরো 3টাকে মোকাবেলা করতে হবে। তখন পরিবারের সদস্যরা তো আসলে কি করবেন, একই রকমের পদ্ধতি এখন অবলম্বন করবেন কি না, এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন যে কি করা যায়, কি করা যায়। এর মধ্যে ঘটে সবচেয়ে রহস্যময় এক ঘটনা। মামি রাতের বেলা ঘুমিয়ে আছেন, স্বপ্নের মধ্যে এক সুদর্শন পুরুষকে উনি দেখতে পান। সেই সুদর্শন পুরুষ এসে মামিকে বলছে যে তুমি এভাবে ওই 3টা জিনকে মোকাবেলা করতে পারবা না, আমি যেটা শিখিয়ে দেই তুমি সেটা করো। তখন নাকি ওই অবয়ব কিছু দোয়া শিখিয়ে দিয়েছিলেন, এবং গাছের পাতা, কি গাছ এটা আসলে আমাকে বলতে পারেন নাই সাদমান সাকিব ভাই, তো একটা গাছের পাতা দেখিয়েছেন যে এই গাছের পাতা সংগ্রহ করতে হবে এবং কি পদ্ধতিতে কাজ করতে হবে সেটা স্বপ্নের মধ্যেই মামিকে শিখিয়ে যান। এরপর মামির ঘুম ভেঙে যায়। সকালবেলা উঠে মামাকে সহ পরিবারের অন্য সদস্যদেরকে বলেন যে উনি এরকম একটা স্বপ্ন দেখেছেন। এই স্বপ্ন দেখার কথা যখন বলেছেন তখন পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে নিশ্চয়ই এর মধ্যে আল্লাহর কোনো ইশারা রয়েছে, তা না হলে এরকম রহস্যময় স্বপ্ন উনি কেন দেখবেন। এরপর মামি বলেন যে আমি এখন বাড়ির বাইরে যাই, দেখি ওই গাছটার পাতা আমি সংগ্রহ করতে পারি কিনা, কারণ স্বপ্নের মধ্যে ওই পাতাটাকে খুব ভালো মতো চিনিয়ে দিয়েছিলেন। এরপর উনি বাইরে গিয়ে, ওনার সাথে লোক নিয়ে গিয়েছিলেন অবশ্য, সত্যি ওই পাতাটা উনি শনাক্ত করতে পেরেছিলেন। 3টা পাতা উনি সাথে করে নিয়ে আসেন। এরপর মূলত শুরু হবে যুদ্ধ। মামি চেষ্টা করলেই অবয়বগুলোকে ডাকতে পারতেন, মানে উনি চোখ বন্ধ করে যদি ওদেরকে মনে মনে ডাকতেন তাহলে ওরা চলে আসতো। মামি চিন্তা করলেন যে এদেরকে এবার ডাকা যায়, আর দেরি করা যাবে না, ওরা কখন সুযোগ বুঝে আক্রমণ করবে তখন হয়তো আমার কাছে পাতা টাতা এগুলো থাকতে নাও পারে। এদিকে এই যুদ্ধের সহযোগী হওয়ার জন্য
মামা তো আছেন, অন্যরাও দাঁড়িয়ে আছেন। মামি বিছানার উপর শুয়ে পড়েন। শোয়ার পর বলা থাকে যে এইবার কিন্তু আর ভুল করা যাবে না, যখনই আমি উঠে বসতে চাইবো তোমরা আমাকে বসিয়ে দেবে। সকলে মোটামুটি প্রস্তুত। মামি চোখ বন্ধ করে ডাকতে থাকেন। আসলে মামি যেটা দেখছেন এটা তো আসলে মানে শুধু উনিই দেখছেন, অন্য কেউ দেখতে পাচ্ছেন না। হঠাৎ করে মামির শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ওনার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বোঝা যায় যে আবার ওই জিনিসটা এসেছে। এরপর মামি অদৃশ্যভাবে উনি হাত নাড়াচ্ছেন, অনেক কিছু করছেন। অন্যরা বুঝতে পারছিলেন যে মামি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। একটা পর্যায়ে দেখা যায় মামি হাত দিয়ে একটা পাতা বিছানার উপর চেপে ধরেছেন। তার মানে হচ্ছে যে ওই জিনিসটা যখন এসেছে মামি পাতা চেপে ধরেছেন। এর কিছুক্ষণ পর মামি আবার হাত সরিয়ে দেন। এরপর মামি স্বাভাবিক হয়ে যান। এরপর মামি বলেন, আলহামদুলিল্লাহ, ওই মহিলা অবয়বটাকে আমি হত্যা করেছি, ঠিক যেভাবে ওর স্বামীকে আমি মেরেছিলাম একই রকমভাবে ওর নখ দিয়ে ওকে হত্যা করেছি। সকলে তো আলহামদুলিল্লাহ বলেন এবং বলেন যে তুমি পাতাটা দিয়ে কি করলা? তখন বলেন যে ওর যে একটা বড় যুবক ছেলে ছিল ওইটা আসছিল ওর মায়ের মৃত্যুর পর আমাকে আক্রমণ করার জন্য। তখন ওই পাতাটা যখনই ওর মাথার ওইখানে ধরেছি, আমাকে স্বপ্নের মধ্যে ওই অভাবটা শিখিয়ে দিয়েছিল যে এই পাতাটা কপালের উপরে ধরতে হবে বা শরীরের কোনো একটা জায়গায় চেপে ধরতে হবে, সাথে সাথে সে দুর্বল হয়ে যাবে। এই ছেলেটা যখন মায়ের মৃত্যু দেখে আমার উপর ঝাঁপিয়ে পড়ে তখন আমি ওর কপাল বরাবর ওই পাতাটা চেপে ধরি, আর তখনই সে চিৎকার করে চলে যায়। আর অন্য যে অবয়বটা ছিল কিশোর বয়সী, ওইটা ওই অবস্থা দেখেই ওখান থেকে পালিয়ে যায়। এই যে ব্যাপারটা হলো, তখন সকলে চিন্তা করলেন যে যেহেতু আরও দুইটা আছে, নিশ্চয়ই মায়ের হত্যার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। যেহেতু বাবার হত্যার প্রতিশোধ নিতে এসে মায়ের মৃত্যু দেখেছে, তাহলে তো মায়ের হত্যার প্রতিশোধ নিতেই আসবে। এদিকে ঘটে আর একটা ঘটনা। মামি উনি শুয়ে আছেন, হঠাৎ করে উনি অবচেতন হয়ে যান। এটা ঠিক স্বপ্ন না। এরপর উনি একটা দৃশ্য দেখেন, সেটা হলো উনি এমন একটা জায়গায় আছেন, সেই জায়গাতে ভাঙাচোরা ঘরবাড়ি আছে, গাছপালা আছে, কিন্তু গাছগুলোতে কোনো পাতা নাই। এবং কোনো গাছ যদি আগুনে পুড়ে যায়, যেরকম কালো হয়ে থাকে, কয়লার মতো হয়ে থাকে, মনে হচ্ছে এরকম অসংখ্য গাছ সেখানে আছে, সব কিছু কালো কালো। ওইখানে ওই যে মহিলাটাকে হত্যা করা হয়েছিল সেই মহিলাটা আছে, আর তার দুই ছেলেও আছে। আর সেখানে ওই রকম অবয়ব আরো অনেক আছে। ওই যে দুই ছেলে, এই দুই ছেলে চিৎকার করে বলছে যে এই মহিলা আমার মা বাবাকে হত্যা করছে, আমরা দুই ভাই একে ছাড়বো না। তখন এই দুই ভাই এই মামির দিকে তেড়ে আসছে। তখন অন্য যে অবয়বগুলো ছিল তারা এই দুইজনকে থামাচ্ছে, বলছে যা হওয়ার হয়েছে, তোমরা ওদের সাথে পারবা না, এসব আশা ছেড়ে দাও, ওদের সাথে লড়তে চেও না। ওই দুই ভাই বলছে না, আমরা যাবই, আমার মা বাবাকে হত্যা করেছে, ওকে মারবই, এরকম কথা বলছে আর কি। এবং ওখানকার যে মুরব্বী অবয়বগুলো আছে তারা এই দুই ভাইকে প্রতিহত করছে, মানে ঠেকাচ্ছে আর কি। আর তখন মামি বলছে যে আমি কি তোদের কাছে আসছিলাম নাকি তোরা আমার কাছে আসছিলি? আমাকে আক্রমণ করার জন্য তোরা আসছিস নাকি আমি তোদেরকে আক্রমণ করার জন্য গেছিলাম? আবার যদি আমার কাছে আসিস তাহলে তোরাও বেঁচে ফিরতে পারবি না, এরকমটা বলে দেন। এরপর হঠাৎ করে ওনার চেতনা ফেরত আসে। তখন উনি বুঝতে পারেন উনি সম্পূর্ণ একটা অন্য জগতে গিয়েছিলেন। এটা আসলে নিছক স্বপ্ন ছিল না, মূলত তাকে কোনোভাবে ঘুমের মধ্যে হোক বা যেভাবেই হোক তাকে তাদের জগতে নিয়ে গিয়ে এই দৃশ্যটা দেখানো হয়েছিল। তো এটা দেখার পর এটা উনি পরিবারের সাথে শেয়ার করেন যে উনি এটা দেখেছেন। তো পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে আসলেই ওনারা যা ভেবেছিলেন তাই, আবার ওনাকে আক্রমণের শিকার হতে হবে। সত্যি একই রকমভাবে নাকি এরাও আক্রমণ করে মামিকে। আগের মতোই আল্লাহর ইচ্ছায় প্রতিহত করেন এবং বরাবরের মতোই মামা সব সময় তার পাশে ছিলেন। যদিও বা উনি কিছুই দেখতে পেতেন না, কিন্তু বুঝতে পারতেন যে মামি কিভাবে হাত নাড়াচ্ছে। নাড়ানো দেখে উনি বুঝতে পারতেন যে মামি আসলে এটা কি করছে, তাকে হত্যা করছে বা প্রতিহত করছে।
এটা উনি বুঝতে পারতেন। শুধু উনি না, ওখানে উপস্থিত অনেকেই বুঝতে পারতেন, বিশেষ করে পরিবারের সদস্যরা যারা ওখানে থাকতেন আর কি, তারা বুঝতে পারতেন। তো ওই যেই ছেলেটা, মানে দুই ছেলে, তো এরাও আসছিল একই রকমভাবে। ওরা যখন তার উপরে এসে আক্রমণ করে, তখন মামি ওই যে পাতাটা, ওই পাতাটা তাকে চেপে ধরেছিলেন, আর সাথে সাথে ওদের শরীরের সমস্ত শক্তি শেষ হয়ে যায়, আর এরাও খুব দুর্বল হয়ে পড়ে। তখন মামি ওদের যে নখ, ধারালো নখ, এগুলো দিয়েই তাদেরকে আক্রমণ করে। এভাবেই নাকি ওই দুইটা অবয়বকেও মামি হত্যা করেছিলেন। তাহলে দেখা গেল যে একই পরিবারের 4 জন সদস্যকে এভাবেই মারা যেতে হলো। সকলে ধারণা করেছিলেন এবার অন্তত শেষ হয়েছে, আর কোনো ঝামেলা নাই। মামিও এখন আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক হয়ে গেছেন। এগুলো কিন্তু খুব বেশি দিন গ্যাপে গ্যাপে হচ্ছে না, কিন্তু রেগুলার হচ্ছে। আর মামি যখন চাইতেন তখনই ওই অবয়বগুলোর সাথে উনি মোকাবেলা করতে পারতেন, বা ওই অবয়বগুলো চলে আসতো বা আসতে বাধ্য হতো কোনো একটা বিষয়ে। একটা ব্যাপার তো ছিলই নিশ্চয়ই, ওটা একটা কানেক্টিভিটি তো তৈরি হয়েই ছিল। তা না হলে মামি ইচ্ছা করলেই কেন ওগুলো চলে আসতে বাধ্য হতো? এর কয়েকদিন পর মামি স্বপ্নে দেখেন যে 3টা অবয়ব। একটা অবয়ব নারী অবয়ব, তার বয়স খুব বেশি বলে মনে হচ্ছে না। আরও 2টা অবয়ব, সেই অবয়ব বলছে, বিশেষ করে নারী অবয়বটা বলছে যে তুই আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামীকে হত্যা করেছিস, বল আমাদের এখন কি করা উচিত, আমি তো একা হয়ে গেছি। তখন মামি বলছেন যে তোরা যদি আবার আমার উপর এসে আক্রমণ করিস, তাহলে অন্যদের যে পরিণতি হয়েছে তোদের সাথেও সেটাই হবে। তখন ওই অবয়ব বলছে যে না, তোর সাথে আসলে মারামারি করার ইচ্ছা আমার নাই, আমরা সমাধান চাই, সমাধান যেভাবে হবে আমরা সেই পথেই আগাবো। তুই কি সমাধান চাস? তা না হলে কিন্তু এইভাবেই চলতে থাকবে, আমরাও মরতেই থাকবো, কিন্তু মেরে তুই শেষ করতে পারবি না। তখন মামি নাকি বলেছিলেন হ্যাঁ, আমিও সমাধান চাই। তো এতটুকুই হয়েছিল, স্বপ্নে এটা দেখেছিলেন। সকালবেলা যখন এই বিষয়টা বলেন, তখন মামা সহ পরিবারের অন্য সদস্যরা বলেন যে হ্যাঁ ঠিক আছে, তুমি ওদেরকে আবার ডাকবা, ওদেরকে ডেকে সমাধান যে কি হতে পারে এটা তো বোঝাই গেছে যে ওরা অনেক কিছু চাইবে, তুমি সবশেষ একটা ছাগলে গিয়ে রাজি হবা। তো মামি বলছেন ঠিক আছে। তো মামি বিছানার উপর শুয়ে পড়েন এবং মনে মনে তাদেরকে আহ্বান করতে থাকেন। এরপর হঠাৎ করে মামির আবার শ্বাসকষ্টের মতো শুরু হয়ে যায়। সকলে বুঝতে পারেন যে আবার নিশ্চয়ই ওই বিষয়টা চলে এসেছে। তো এবার কিন্তু ওনারা ওই পায়জানি এগুলো চিটার নাই, কারণ যেহেতু একটা নেগোসিয়েশন চলছে, আলোচনা চলছে। বেশ কিছুক্ষণ পর মামি আবার স্বাভাবিক হয়ে যান। তখন মামি বলেন যে আমি ওদের সাথে কথা বলেছি, ওরা প্রথমে বলেছে যে হয় তোর 2 সন্তানকে দিবি, নাহলে তোর স্বামীকে দিবি, বলি দিতে হবে, এটা বলেছেন। তখন বলছেন অসম্ভব, এটা আমি দিতেই পারবো না। এরপর একটা মহিষ চেয়েছে, সেটা মহিষ দিতে পারবো না। শেষ পর্যন্ত একটা ছাগল পর্যন্ত এসেছে, বসে একদম কালো রঙের হতে হবে এবং ছাগলের বয়স 3 বছরের উপরে হওয়া যাবে না, আবার 2 বছরের কম হওয়া যাবে না। পরিবারের সদস্য বলেন আচ্ছা ঠিক আছে, এটা তো দেয়াই যাবে। কোথায় দিতে হবে? বাড়ির পাশে একটা পুকুর রয়েছে, ওই পুকুরের ঠিক রাত 11:59 ওই ছাগলটাকে জবাই করতে হবে এবং ওই রক্তটা যেন পুকুরে পড়ে যায়। ঠিক আছে, এরকমটাই সিদ্ধান্ত হয়েছে, তাদের তরফ থেকে সেটা জানানো হয়েছে। তখন মামা চলে যান বাজারে, কিন্তু সমস্যা হলো এই বয়সের মধ্যে কালো কুচকুচো রঙের ছাগল তো উনি হাটে আর মিলাইতে পারেন না, কোনোভাবেই পারেন না। এরপর ব্যর্থ হয়ে উনি ফেরত আসেন এবং মামিকে বলেন তুমি আবার ওদেরকে ডাকো, বলো যে তাদের চাহিদা অনুযায়ী ছাগল পাওয়া যায় নাই। মামি আবার তার মতো করে ডাকতে থাকেন। চলেও আসে ওই 3টা অবয়ব, ওই নারী অবয়ব এবং তার সাথে আরও 2টা অবয়ব ছিল। তখন তাদেরকে বলেন যে তোমাদের তো চাহিদা মতো এটা পারি নাই। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে, ছাগল দিতে হবে না, একটা খাসি দিতে হবে, খাসির বয়স 2 বছরের উপরে হওয়া যাবে না এবং সেটা যে কোনো রঙের হলেই হবে, আর জবাইয়ের প্রক্রিয়াটা আগের মতোই থাকবে। তারা রাজি হয়ে যান, আর বাজারে গিয়ে এবার অনায়াসেই এরকম একটা খাসি তারা জোগাড় করে ফেলতে সক্ষম হন। মামা এটা পেয়েও যান, ওটা কিনে নিয়ে আসেন। যেদিন কিনে নিয়ে এসেছেন ওই দিন রাতের বেলা, রাত 11:59 মামি সহ, ওদের শর্ত ছিল মামিকেও সাথে থাকতে হবে।
মামি সহ ওই পুকুরের পাড়ে যান। জবাই করার সকল আয়োজন সম্পন্ন করা হয়। পরিবারের বেশ কিছু সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন, মানে একদম কাছের যে সদস্যরা পরিবারের তারা ছিলেন শুধু। তখন মামি বলছিলেন অন্যদেরকে যে তোমরা তো দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি ওই 3টা অবয়ব দূরে দাঁড়িয়ে আছে, আর এই পুকুরের পানির ভেতর থেকে অসংখ্য একই রকমের ভয়ঙ্কর চেহারার অবয়বগুলো মাথা ভাসিয়ে রেখেছে। অগণিত, গুণে শেষ করা যাবে না এত। একজনের মাথার সাথে আরেকজনের মাথা লেগে গেছে, এত বেশি অবয়ব রয়েছে এখানে। এরপর ওই ঠিক সময় মতো 11:59 ওই খাসিটাকে জবাই করা হয় এবং ওই রক্তটা আস্তে আস্তে পড়তে পড়তে যখন ওই পুকুরে পড়া শুরু করে তখন আস্তে আস্তে ওই মাথাগুলো নাকি পানির ভিতরে ডুবে যেতে শুরু করে এবং ওই অবয়ব একটা সময় চলে যায়। এরপর ওই খাসিটাকে আর পুকুরে ভাসিয়ে দেওয়া হয় নাই, ওই খাসিটা, কাটা খাসিটাকে আবার বাড়িতে নিয়ে আসা হয় আর কি। এরপর থেকে আলহামদুলিল্লাহ মামি পুরোপুরি সুস্থ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। হ্যালো লিসেনার্স, হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ভালো তলে আছেন। আজকে যে ঘটনাটা আমি শেয়ার করব সেই ঘটনাটা ঘটেছিল হচ্ছে সিন্দুরপুর গ্রামে। তো গ্রামের নাম ছিল হচ্ছে সিন্দুরপুর। যমুনার চর ঘেঁষে গড়ে ওঠা একটি গ্রাম। এই গ্রামটির বৈশিষ্ট্য ছিল এর মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল এক বট গাছ, যা স্থানীয়দের কাছে বুড়ো বট নামে পরিচিত। সেই গাছটি বুড়ো বট নামে সবার কাছে পরিচিত ছিল সেই গাছটি। এর শিকড়গুলো এত দূর পর্যন্ত ছড়িয়েছিল যে দূর থেকে গাছটিকে পুরো একটা ছোট্ট জঙ্গল বলে মনে হতো। গাছটি ছিল গ্রামবাসীদের কাছে একটি উপাসনা স্থল, কিন্তু এখানে গ্রামবাসীদের সবার উপাসনা স্থল ছিল না। এখানে বিশেষ করে যারা হিন্দু ছিল, হিন্দু সম্প্রদায়, তারা আসলে এটাই উপাসনা স্থল হিসেবে খুবই তাদের কাছে মানে পরিচিত ছিল। কিন্তু একই সাথে একটি গভীর ভয়েরও উৎস ছিল। আসলে যারা মুসলিম ছিল তারা এই জায়গাটা খুবই এড়িয়ে চলতো, কিন্তু হিন্দুরা তারা ভয়ভীতি উপেক্ষা করে তারা এখানে শুধু উপাসনার জন্য আসতো। তো গ্রামের মানুষের মধ্যে জানা যায় গাছটির বয়স প্রায় নাকি 300 বছর, আর এর ডালে নাকি আশ্রয় নিয়েছে সেই সব আত্মা যারা যমুনার ভাঙনে ভিটেমাটি হারিয়েছে। এটা আসলে এলাকার মানুষের বিশ্বাস। তো 2014 সালে এক বর্ষাকালের সময় তখনকার ঘটনা। তখন তরুণ শিক্ষক আবির সিন্দুরপুরের নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে এলেন। তো শহর থেকে আসা আবির আধুনিক শিক্ষায় বিশ্বাসী হলেও প্রথম দিনেই বুড়ো বটের প্রখণ্ড ছায়া এবং তার নিচে সারিবদ্ধ সিন্দুর মাখানো মাটির পুতুল দেখে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেন। গ্রামের হেডমাস্টার তাকে বটের কাছাকাছি রাতে না যাওয়ার জন্য কড়া নির্দেশ দিলেন। হেডমাস্টার বললেন বিশেষ করে অমাবস্যা রাতে সেই বটগাছের দিকে চোখ তুলে তাকা তো দূরে থাক, তার কাছাকাছি যেন না যাওয়া হয়। আবির তার থাকার ঘর নিলেন সেই স্কুলেরই পাশে, এবং যা ছিল বটগাছ থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে। প্রথম কয়েক সপ্তাহ শান্তিপূর্ণ কাটলো, কিন্তু একদিন গভীর রাতে তার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত এবং মিষ্টি বাঁশি সুরে। সুরটি আসছিল ঠিক বটগাছের দিক থেকে। অনেক দূরে বটগাছ থাকা সত্ত্বেও তিনি একটা করুণ বাঁশির সুর শুনতে পাচ্ছিলেন। বাঁশিটির সুর ছিল প্রায় অসম্ভব একটা করুণ এবং মায়াবী, কিন্তু এতে ছিল এক ধরনের সম্মোহনী ক্ষমতা। আবির উঠে ঘরের জানলা দিয়ে সেদিকে তাকালেন, এবং যেহেতু সেই সময় বর্ষাকাল ছিল, সবকিছু ফাঁকা ছিল, তার জানালা খুললে সেই দূরবর্তী দিনের বেলায় যে বটগাছটা দেখা যেত, এবং রাতের বেলাও পুরোপুরি দেখা না গেলেও আবছা দেখা যায়। বৃষ্টির কারণে আসলে বাইরে তিনি ওইভাবে ঝাপসা দেখলেন, অন্ধকারের কারণেও তিনি সেই গাছটাকে দেখতে পেলেন না। তিনি সেই গাছটির দিকে জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে তিনি দেখতে চেষ্টা করতেছিলেন। সেই আলোটির দিকে তিনি একটি আলো দেখতে পেলেন, এবং সেই আলোটির দিকে হেঁটে যাচ্ছে গ্রামের সবচেয়ে বয়স্ক মহিলা দাদিমা। তার নাম হচ্ছে রাহেলা, যিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং শয্যাশায়ী। দাদিমা সাধারণত লাঠিতে ভর দিয়ে হাঁটতে পারতেন না। তিনি খুব এবার দ্রুত এবং প্রায় ভেসে যাওয়া ভঙ্গিতে বটগাছের দিকে এগিয়ে যাচ্ছেন। তো আবির দেখলেন সেই দাদিমাকে সেই বটগাছের দিকে হেঁটে যেতে। তো আবির ভয় পেয়ে গেল। সে
দ্রুত দরজা খুলে বাইরে বের হওয়ার আগেই দেখলো দাদিমা বটগাছের ঘন শিকড়ের আড়ালে অন্ধকারে হারিয়ে গেল এবং বাঁশির সুরটি হঠাৎ করে থেমে গেল। তো এটা দেখে আসলে আবির বুঝতে পারলেন না এটা কি হলো। তিনি দরজা থেকে মানে দরজা খুলে বের হতে হতে তিনি দেখলেন যে সেই দাদিমা সেই বটগাছের মনে হয় যে বটগাছের কাছে গিয়ে মিশে গেল। তো এরপর পরের দিন সকালে গ্রামে উঠে গেল দাদিমা রাহেলা রাতে নিখোঁজ হয়েছেন। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া গেল না। গ্রামবাসীরা তাকে অনেক খুঁজলো কিন্তু পারলো না। তার পরিবার রাহেলা দাদির পরিজনের লোকেরা কাঁদলো কিন্তু তা কেউ অবাক হলো না। তারা ফিসফিস করে বলল পুরো বট এবার কাউকে ছাড়লো না। এই মাসে ও প্রতিবারেই একজন করে নেয়। আবির কোনো মতে নিজেকে শান্ত করে হেডমাস্টারকে ঘটনা খুলে বললেন। হেডমাস্টার শান্তভাবে বললেন, আমি তোমাকে আগেই বলেছিলাম এই গাছটি শুধু ডালপালা দিয়ে দাঁড়িয়ে নেই, সেই গ্রামের ঐতিহ্যের সেই গ্রামের ইতিহাসের প্রহরী। আবির শিক্ষক হলেও তার ভেতরে অনুসন্ধানের নেশা জেগে উঠল। দাদিমা রাহেলা নিখোঁজ হওয়ার 5 দিন পর আবির স্কুল ছুটির পর সাহস করে সেই বটগাছের দিকে গেলেন। যেহেতু সে আসলে ভূত পেতে বা এই ধরনের আধ্যাত্মিক বিশ্বাস করে না, বিজ্ঞানের বিষয়ে বিশ্বাস করে, তো তিনি সাহস করে সেই বটগাছের দিকে গেলেন। গাছের গোড়ায় যেখানে সিঁদুর আর পুতুল রাখা হতো সেখানে তিনি একটি ছোট্ট চামড়ার ব্যাগ দেখতে পেলেন, যা তিনি আগে দেখেননি। এর আগে প্রথমবার যিনি তখন এসেছিলেন তখন তিনি আসলে এই ধরনের জিনিসগুলো দেখেননি। যদিও সেই গাছের মধ্যে সিঁদুর লাগানো ছিল কিন্তু চামড়ার ব্যাগ তিনি দেখেননি। ব্যাগটি ছিল সম্পূর্ণ শুকনো এবং গত কয়েক দিনে প্রচুর বৃষ্টি হয়েছে, তারপরও ব্যাগটি ভিজেনি। ব্যাগটি খুলতেই তিনি ভিতরে একটি ছোট্ট এবং মরিচা ধরা ডায়েরি এবং একটা পুরনো কাঠের বাঁশি পেলেন। ডায়েরিটি ছিল দাদিমা রাহেলার হাতের লেখা। তিনি বুঝতে পারলেন সেখানে দাদিমা লিখেছেন, যৌবনে তিনি বটগাছের নিচে প্রেমিককে খুন হতে দেখেছিলেন জমিদারের লোকের হাতে। তার প্রেমিককে বটগাছের নিচে মাটি চাপা দেওয়া হয়েছিল সেই সময়। দাদিমা লিখেছেন, বটগাছের শিকড় এবং এখন আমার প্রিয়জনের রক্ত দিয়ে লাল, আর তার আত্মা প্রতি অমাবস্যা রাতে সেই বাঁশি বাজায় যে তাকে খুন করেছে। তাকে বা তার উত্তরসূরিদের সেই মুক্তি দেবে যে আমাকে তার কাছে ডাকছে, আমি আর উপভোগ করতে পারছি না। এটা ছিল সেই ডায়েরিতে শেষ লাইনের লেখা। আবির বাঁশিটা হাতে নিলেন এবং এটি খুব সাধারণ কাঠের তৈরি হলেও এর স্পর্শ ছিল অদ্ভুত রকমের ঠান্ডা। সেই রাতে আবিরের ঘরে আবার সেই ঘটনা ঘটলো। রাত যখন 2টার দিকে সেই করুণ বাঁশির সুর আবার শুরু হলো। আবির এবার আর জানলা দিয়ে দেখলেন না, তিনি নিজেই বাঁশির উৎসের দিকে কান পাতলেন। সুরটি তার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করলো এবং এক ধরনের চরম বিষণ্ণতা এবং শান্তি তৈরি করলো। আবির অনুভব করলেন তার মনে যেন তাকে সেই দিকে টেনে যাচ্ছে, সেই বটগাছের দিকে। আবির এরকম সম্মোহিত অবস্থায় অচেতন অবস্থায় ঘর থেকে বের হয়ে গেলেন। বাঁশি হাতে তিনি যখন বটের দিকে হাঁটছেন তখন তিনি দেখলেন বুড়ো বটের বিশাল কাণ্ডে থেকে অসংখ্য ছোট ছোট হলুদ চোখ তার দিকে তাকিয়ে আছে। প্রতিটি শিকড় যেন এক একটি সাপের মতো তার পথরোধ করতেছে। আবির যখন প্রায় বটগাছের গোড়ায় পৌঁছে গেছেন তখন তিনি দেখলেন তার সামনের ফাঁকা মাটির উপর দাদিমা রাহেলার আরো 10-12 জন গ্রামবাসী ছায়ার মধ্যে দাঁড়িয়ে আছে, যাদের চোখে ছিল শূন্যতা। তাদের সবার ঠোঁট নড়ছে যেন তারা কোনো নীরব গান গাইতেছে। তাদের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল আবিরের প্রেমিক, যার সাথে আবিরের সম্পর্ক ভেঙে গিয়েছিল কয়েক বছর আগে। তার প্রেমিক ফিসফিস করে বলল, বাঁশিটা বাজাও আবির, বাঁশিটা বাজাও। এই বটগাছ শুধু আমাকে নেয়নি, এই বটগাছ আমাদের অপূর্ণতাকে ধারণ করে। তুমি বাজাও আর আমরা সবাই একসঙ্গে মুক্তি পাবো। তো আবিরের ঘোর কাটলো না, কিন্তু তার হাতে থাকা বাঁশিটা হঠাৎ করে গরম হতে শুরু করলো। তিনি অনুভব করলেন বাঁশির কাঠ থেকে যেন কোনো পুড়ে যাওয়া মানবদেহের গন্ধ আসতেছে। আবির তখন তার সমস্ত শক্তি দিয়ে বাঁশিটিকে মাটিতে ছুঁড়ে ফেললেন এবং বাঁশিটি মাটিতে পড়তেই সেই হলুদ চোখগুলো এক মুহূর্তের জন্য জ্বলজ্বল করে উঠল এবং বাঁশির সুরটি বিকট চিৎকারে পরিণত হলো। মুহূর্তের মধ্যে সেই ছায়ামূর্তিগুলো যেন তার প্রেমিকের প্রতিচ্ছবি হয়ে অদৃশ্য হয়ে গেল। আবির দ্রুত দৌড়ে নিজের ঘরে ফিরে এলেন। পরদিন সকালে আবির যখন সেই স্থানে গেলেন
তখন দেখলেন সেখানে আসলে কিছুই নেই, কোনো বাঁশি বা ডায়েরি নয়, কেবল একটি নতুন করে পুঁতে রাখা সিঁদুর মাখানো একটি মাটির পুতুল। আবির সেদিনই গ্রাম ছেড়ে চলে আসেন। তিনি বুঝতে পেরেছিলেন বুড়ো বটগাছটি আসলে সেই সব অপূর্ণ প্রেম এবং অপূর্ণ জীবনকে আকর্ষণ করে, যা সময়ের সাথে হারিয়ে যায়নি এবং বরং গাছের শিকড়ের গভীর অভিশাপে হয়ে বাধা বেঁধেছে। তো এই ছিল ঘটনা। ঘটনার আসলে শেষটা আমি আসলে ওইভাবে বুঝতে পারিনি। আমি জানি না ঘটনাটা আপনাদের মাঝে কেমন লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আরও একটা ঘটনায় চলে যাব আমরা, এবং এই ঘটনাটা একটা অডিও ক্লিপ। চলুন শুনে আসি অডিও ক্লিপটি। আশা করছি এই অডিও ক্লিপটিও আপনাদেরকে অনেক অনেক আনন্দ দেবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি শামীম মিয়া। আমি আজ যে ঘটনাটা বলবো তা ময়মনসিংহ শহরের একটি ঘটনা। এই ঘটনাটা আমার পরিচিত বড় ভাই, তার নাম কাউসার। তিনিও ময়মনসিংহতেই থাকেন। আমি ঘটনায় চলে যাচ্ছি। কাউসার ভাইয়ের মতো তিনি যেভাবে আমাকে বলেছেন, আমি কাউসার ভাইয়ের মতোই বলতে চেষ্টা করছি। বকুল ভাই, তার বয়স এখন 25 বছর। তিনি এলাকায় খুব পরিচিত একটা মুখ। তিনি খুব বিনয়ী এবং ভদ্র ছিলেন। কিছুদিন থেকে তিনি অসুস্থ। তার কিছুদিন থেকে একটা সমস্যা দেখা দিয়েছে। তিনি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন। আর তার জন্য কষ্টের বিষয় হলো তিনি বাস্তবতা কোনটা আর স্বপ্ন কোনটা এটা স্বপ্ন দেখার পর আর মনে রাখতে পারে না। সবকিছু তার কাছে বাস্তব মনে হয়। বিগত কয়েকদিন থেকে সে অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আজ নিজেকে সেই জায়গায় পেয়েছে যেখানে তিনি আগে অনেকবার এসেছেন স্বপ্নের মাঝে। ঠিক এখানেই তার মনে ভয়ের অন্য একটা জগৎ সৃষ্টি হয়েছিল। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে জায়গাটার একটু বর্ণনা আমাকে দিতে হবে। আমি সেই প্রেক্ষিতে কিছু বর্ণনা দিচ্ছি। এই রাস্তার এই মোড়টায়, এই জায়গাটায় তিনি অনেকবার এসেছেন আগে। অনেকগুলো পুরাতন 3 তলা বাড়ি সম্পূর্ণ এলাকা জুড়ে। এটা একটা পরিত্যক্ত হাসপাতালের এলাকা। মাঝে দিয়ে একটা রাস্তা চলে গেছে, অ্যাম্বুলেন্স যেতে পারে এমন প্রশস্ত। এখন তার থেকে একটু সামনেই একটা মোড়। এই মোড়ে লোকজন বেশি একটা দেখা যায় না। এখানেই তিনি প্রথমবার তার জীবনের দুঃসহ স্বপ্নটা দেখেন। তিনি এখন সম্পূর্ণ যুবক, মানে পরিপূর্ণ যুবক, কিন্তু স্বপ্ন যখন দেখে সেখানে তিনি বারবার নিজেকে ছোটবেলার অবস্থায় পায়। স্বপ্নটা এমন ছিল, সেদিন তার বাবার হাত ধরে হেঁটে যাচ্ছে। দুপুরে কাঠফাটা রোদ। এর মাঝে হঠাৎ করেই রোদ কমে গিয়ে পুরোটা আকাশ জুড়েই কালো মেঘে ঢেকে যায়। সঙ্গে সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, আর তারা এখন সেই মোড়ে এসে পড়েছে। বৃষ্টি এত বেড়ে গেল মোড়ে আসার পর যে পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না। হঠাৎই একটা ঘোড়ার গাড়ি বৃষ্টির মাঝে তাদের সামনে চলে আসে। তখন বকুল ভাই ছোট, কিন্তু স্পষ্ট মনে আছে সেই ঘোড়া গাড়ি থেকে 4 জন লোক নামে, সবার হাতে তরবারি। এটা দেখে বকুল ভাইয়ের বাবা তাকে বলছে দৌড়ে পালাতে। তিনি দৌড়াতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তিনি যখন পেছন ফিরে দেখেন, সে দেখে যে সেই 4 জন লোক তার বাবাকে এলোপাথারি কোপাচ্ছে সারা শরীরে, বুকে, পেটে, মাথায়। এই ছোট্ট বয়সে এই দৃশ্য তার পুরো জগৎটাকে এলোমেলো করে দেয়। সে এবার দেখছে তাদের মাঝে একজন লোক তার বাবার মাথার কাছে এসে দাঁড়ায়। বাকি 3 জন তার হাত পা ধরে আছে, আর যিনি সাদা পোশাক পরা কালো পাগড়ির মতো কিছু মাথায় পড়ে আছে, সে একটা ছুরি দিয়ে তার বাবাকে জবাই করতে থাকে। তার বাবা গরু জবাই করার পর যেভাবে কাঁপে, সে এভাবে থরথর করে কাঁপছে। বৃষ্টির পানিতে সেই রক্ত ভেসে এসে বকুল ভাইয়ের শরীরে লাগছে। সে তাকিয়ে দেখছে তার বাবার রক্ত ভেসে এসে তার গায়ে মিশে যাচ্ছে। এমন সময় ভয়ে সে বাবা বাবা বলে চিৎকার করতে থাকে। আসলে সে গোঙাচ্ছিল। গোঙানির শব্দে তার বাবা তাকে ডেকে ওঠায় ঘুম থেকে। এই স্বপ্নটা সে টানা কয়েকদিন থেকে দেখছে। তিনি আজ ঘুম থেকে উঠে দেখে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। তার বাবা তার সামনে দাঁড়িয়ে এখনো বেঁচে আছে।